রাজধানীর বনানীতে ধর্ষণ মামলার দুই আসামি প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ এবং তার সাথে থাকা আরেক অভিযুক্ত ধর্ষক সাদমান সাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেট থেকে তাদের ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছে পুলিশের পক্ষ থেকে। এই খবর তো আছেই এবং জঙ্গি বিরোধী অভিযান আজও চলেছে। রাজশাহীতে মারা গেছেন ফায়ার ব্রিগেডের এক কর্মী। সেই সব খবর নিয়ে আজ মূলত কথা বলবো একাত্তর জার্নালে। আপনাকে সকলকে এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন খবর নিয়ে অনুষ্ঠানে কথা বলি, বিস্তারিত এই অনুষ্ঠানের বর্ণনা দিব না আজকে, কারণ অনেকগুলো খবর নিয়ে অনেকগুলো মানুষের সাথে কথা বলতে চাই। জানি আপনারাও সেই আলোচনা শুনবার দেখবার অপেক্ষায় আছেন। আজ আমাদের সাথে জার্নালের টেবিলের মধ্যে যুক্ত হয়েছেন ডিবিসি নিউজের সম্পাদক জাহিদুল হাসান পিন্টু এবং সাপ্তাহিক সম্পাদক গোলাম মুর্তজা। আমি ফারজানা রূপা আছি আপনাদের সাথে এবং আমাদের সাথে যুক্ত হবেন শুরুতেই সিলেট থেকে সহকর্মী ইকবাল মাহমুদ। সিলেটেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত দুই ধর্ষক সাফাত আহমেদ এবং সাদমান সাকিবকে। সেখানে গ্রেপ্তারের বিস্তারিত জানবো এবং নিশ্চয়ই খোঁজ নেবার চেষ্টা করব বাকি তিন অভিযুক্ত আসামির কি অবস্থান সে সম্পর্কে পুলিশের কোনো ধারণা মিলেছে কিনা। এরই মধ্যে আরও আমাদের সাথে যুক্ত হবেন এই খবর নিয়ে আলোচনায় বনানীর রেন্ট্রি হোটেলে নির্যাতিত ছাত্রী, তাদের যে লড়াই শুরু হয়েছে সেই লড়াইয়ের একটি অর্জন আজকে নিশ্চয়ই মিলল, সেই প্রসঙ্গেই তার সাথে কথা বলবো আমরা। আমাদের সাথে যুক্ত হবেন লন্ডন থেকে স্কাইপিতে নিঝুম মজুমদার, অনলাইন অ্যাক্টিভিস্ট, যিনি এই নির্যাতিত ছাত্রীদের যারা বলছেন ধর্ষিত হয়েছেন তাদের বক্তব্য এবং বর্ণনা বিস্তারিত ফেসবুকে তিনি স্ট্যাটাস হিসেবে দিয়েছেন। সেই সূত্রে নিঝুম মজুমদারের সাথে আমাদের আলোচনা শুরুতেই। ইকবাল মাহমুদের কাছে যাওয়ার আগে জাহিদুল হাসান, এই যে গ্রেপ্তার বলা হচ্ছিল তারা সিলেটেই আছে, পুলিশের সময় লাগলো, এই সময় লাগা নিয়ে অনেকের নানান রকম ক্ষোভ হয়েছে, যদিও দিন শেষে আজ অভিনন্দনের বন্যায় ভাসছে আমাদের পুলিশ বিভাগ। এই সময় লাগার যৌক্তিকতা আছে কিনা আদৌ? না, সেটা আপনার অযৌক্তিক যে তাও না। ধরেন প্রথমত পুলিশের বিরুদ্ধে যে সমালোচনাটা হয়েছে, যেহেতু এই সেনসিটিভিটিটা বুঝতে পারেনি অথবা বুঝলেও না বুঝার ভান ধরেছে, মামলাটা টাইমলি নেয়নি, সেই সমালোচনাটা তো যৌক্তিক ছিল। কিন্তু এরপর থেকে আপনার গণমাধ্যম বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, সবার যে একটা প্রেশার, এই প্রেশারটা তো ফিল করেছে। হ্যাঁ, স্বেচ্ছায় যে হয়েছে তা না, এই প্রেশারটা ফিল করেই পুলিশ আপনার। তার মানে কি বিষয়টা এরকম যে পুলিশকে মামলার গুরুত্ব বোঝাতে হলে, ঘটনার স্পর্শকাতরতা বোঝাতে হলে সময় সেটা বোঝাতে হয়, কোনো সময় সেটা বোঝাতে হয়। এই দেশে তো আপনার সবকিছুই যে আপনি মামলা করলেন, আরামে মামলা নিল, তদন্ত হবে, অ্যারেস্ট হবে, এই নর্মাল প্রক্রিয়া তো সবকিছু চলে না। এইগুলো চলে অনেক সময় আপনার বাদীকে, আসামিকে, বাদীর পক্ষে কে আছে, অর্থবিত্ত কীরকম, দরিদ্র কিনা, রাজনৈতিক কোনো শক্তি তার সঙ্গে আছে কিনা, নানান চিন্তা এর মধ্যে কাজ করে। আমরা যতই বলি আপনার যে আইনের চোখে সব সমান, এটা কাগজে কলমে, এটা ঠিক না। এই প্র্যাকটিসটা আমরা এখনো করতে পারিনি। তাই বলে এই যে আজ কদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো ঘুরছে, তার মধ্যে একটি ছবি হচ্ছে পিছনে পুলিশ কর্মকর্তাদের নাম ফলকযুক্ত তিন অভিযুক্ত ধর্ষকের সেলফির ছবি, যেটি থানা প্রাঙ্গণে, এবং ধর্ষণের ঘটনা প্রকাশের 2 দিন আগে এরকম ছবি তারা পোস্ট করেছে। এটি কেমন করে আসলে সম্ভব? ঘটনার স্পর্শকাতরতা না বুঝতে পারে পুলিশ, হয়তো ব্যক্তি মানুষ, দিন শেষে সময় লাগতে পারে, কিন্তু 3 জন অভিযুক্ত থানায় গিয়ে বোঝাই যাচ্ছে যে কোনো কর্মকর্তার কক্ষের ভেতরে এরকম সেলফি পর্যন্ত যাওয়াটা আসলে নিয়ন্ত্রণ করতে না পারে, এটা কোন পর্যায়ের মধ্যে পড়ে? না, দেখেন, এই পিন্টু ভাই যে কথাগুলো বলেছে বা আপনি যেটা বলছেন তার সঙ্গে যোগ করতে যাওয়ার আগে আমি আমাদের পুলিশ কমিশনার সাহেবের বক্তব্যটা যদি একটু নজর দেই সেই দিকে। তিনি যেটা বলেছেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেছেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেছেন এমন পুলিশ আমাদের দরকার কি, তিনি এক ধরনের ক্ষোভ থেকে কথাটি বলেছেন। তার প্রেক্ষিতে পুলিশ কমিশনার বলেছেন এই কথা বলে পুলিশকে এক ধরনের হেয় করা হয়েছে। আমিও মনে করি যে এই কথা পুলিশ আমাদের দরকার আছে, এরকমের কথা বলা উচিত, ভালোভাবে বলা উচিত। আমিও মনে করি, আমি কমিশনারের ওই বক্তব্যের সঙ্গে একমত। কিন্তু কমিশনার সাহেবের যে বক্তব্যটি ব্যাখ্যা বা তার নিজের বা পুলিশ বাহিনীরও ব্যাখ্যা করা দরকার, আত্মসমালোচনা করা দরকার, যে তারা যে কথাটি বলছেন মামলা করতে যখন আসলো তখন সত্যতা যাচাইয়ের জন্যে
আমাদের একটু সময় লাগলো, এই যে আমাদের বলতে পুলিশের একটু সময় লাগলো, এটিই হচ্ছে আমাদের পুলিশের এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে গেছে তার সবচেয়ে বড় দুর্বলতা এবং খুব দৃশ্যমান দুর্বলতা। এই দুর্বলতা প্রমাণ করে যে আমাদের প্রফেশনালিজমে, পুলিশ বাহিনীর প্রফেশনালিজমে খুব বড় রকমের ঘাটতি অন্তত এই ক্ষেত্রে পরিলক্ষিত হয়েছে। যোগ্যতা বা দক্ষতার কথা যদি বলেন, ওই যে বুঝে উঠতে পারা না পারার কথা যদি আপনি বলেন, সেটা এই ক্ষেত্রে খুব তীব্রভাবে দৃশ্যমান হয়েছে। যে সুনির্দিষ্ট করে কি বলবার সুযোগ আছে যে এটি কি কোনো ধরনের অসাবধানতা, বুঝে না উঠতে পারার না, এটি অসাবধানতা, এটা ব্যক্তিগত সীমাবদ্ধতা নয়। এটি পিন্টু ভাই যেটি বলেছেন বা আপনিও যেটি ইঙ্গিত করেছেন, এবং আপনি যে আসামিদের কথা বললেন তাদের যে থানায় যোগাযোগ বা পুলিশ বাহিনীর অনেকের সঙ্গেই তারা যেহেতু প্রভাবশালী মানুষ, ব্যবসা করেন, এই হিসাবে নানা কারণে তাদের যোগাযোগ আছে। সেই যোগাযোগের সূত্র ধরেই ওই যে থানার ওসির কথা, গুলশান থানার ওসির বক্তব্যটি খেয়াল করে দেখেন আপনি, দুজন ছাত্রী তারা নির্যাতিত হয়েছে নিজেরা বলছেন। তর্কের খাতিরে যদি ধরে নেই যে তারা অসত্য বলছেন, তারা কাউকে ব্ল্যাকমেইল করার জন্য বলছেন, যদি তর্কের জন্যও ধরে নেই, তবুও পুলিশের কাছে যখন দুজন নারী বলবেন যে আমি নির্যাতিত হয়েছি, তখন পুলিশের ওই কর্মকর্তা কোনোভাবেই প্রশ্ন করতে পারেন না। আমি শব্দগুলোর উচ্চারণ করছি না, কারণ ওই নারীদের জন্য, ওই ছাত্রীদের জন্য এই শব্দগুলো বা এই বাক্যগুলো খুব অসম্মানজনক, মানুষের জন্য অসম্মানজনক, কিন্তু যে ধরনের শব্দ তিনি উচ্চারণ করেছেন এটি একজন পুলিশ বাহিনীর সদস্য করতে পারেন না। এটি যে প্রসঙ্গটি যে তাদের সময় লেগেছে মামলা করতে, পুলিশের কাছে যেতে, এখানে ওই অর্থবিত্ত একটা বড় ভূমিকা রেখেছে, এটা আমাদের স্বীকার করতে হবে। এবং আরো যে সূক্ষ্ম জায়গাগুলো আছে বা যে প্রশ্নটি উঠেছে যে কেমন করে তাহলে মাসখানেক পরের ধর্ষণের ঘটনা প্রমাণ করা সম্ভব, আইন কি বলে, সে প্রসঙ্গেও কিন্তু আমরা আজকে একটুখানি কথা বলতেই চাই এবং আমাদের সাথে আমরা চেষ্টা করছি একজন আইনজীবীকেও যুক্ত করতে। জ্যোতির্ময় বড়ুয়া আছেন আমাদের সাথে বাড়িধারা স্টুডিওতে। তবে ইকবাল মাহমুদের কাছ থেকে একটু ঘুরে আসতে চাই, সিলেট থেকে ইকবাল মাহমুদ আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ ইকবাল আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। এই যে গ্রেফতার প্রক্রিয়াটি, এটি কেমন ছিল এবং কোথায় অবস্থান করছিলেন, কার আশ্রয়ে ছিল এই দুই অভিযুক্ত ধর্ষক? রূপা, একটু পেছনের কথা একটু বলতে হয়, সেটি হচ্ছে গত দুদিন ধরেই কিন্তু পুলিশের কাছে নানানভাবে খবর ছিল যে সিলেটের বিভিন্ন সীমান্তকে ব্যবহার করে এই ধর্ষকরা দেশ থেকে পালিয়ে যাওয়ার একটি চেষ্টা করছে, এবং সেই ধরনের একটি খবরের প্রেক্ষিতে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিলেটের সমস্ত যে সমস্ত বর্ডার রয়েছে সকল বর্ডারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এবং বিশেষ করে আপনি জানেন যে আপন জুয়েলার্সের মালিক যিনি, তার বাড়ি হচ্ছে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এবং তার শ্বশুর বাড়ি হচ্ছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়, এবং এই দুইটি জায়গাকে কেন্দ্র করেই পুলিশের নজরদারি একটু বেশি ছিল, কারণ খবর ছিল যে এই দুইটি জায়গার কোনো একটি জায়গায় হয়তো বা সাফাত আহমেদ যিনি আপন জুয়েলার্সের মালিকের ছেলে, তিনি তার সহযোগীদেরকে নিয়ে এখানে আত্মগোপনের একটি চেষ্টা করতে পারেন। তো সে সমস্ত খবরের ভিত্তিতে পুলিশ সমস্ত জায়গায় নজরদারি বাড়িয়েছিল। আজকে রাত 9:15টার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় সকলেই চেনেন একটি বাড়ি, রশিদ ভিলা, সেই বাড়িটি একেবারে পাঠানটুলা মোড়ের কাছেই একটি বড় বাড়ি। সেই বাড়িতে সাফাত আহমেদ এবং তার সহযোগী সাদমান সাকিব এখানে অবস্থান করছেন, এই ধরনের একটি খবর পুলিশের কাছে যায় এবং ঢাকার যে ডিবি পুলিশের যে টিম তাদেরকে অনুসরণ করছিল, তারা এই খবরটি পেয়ে সিলেটের ডিবি পুলিশের সহযোগিতায় এই বাড়িটি ঘিরে ফেলে এবং অল্প কিছু সময়ের মধ্যেই তাদেরকে আটক করে ঢাকার পথে রওনা হন। এই বাড়ির মালিকের সাথে সাদমান সাফাদের সম্পর্ক কি? এখনো পর্যন্ত আসলে এই বাড়ির মালিকের নাম কিংবা বাড়ির মালিকের সঙ্গে সম্পর্ক খুব স্পষ্ট করে আমরা বলতে পারছি না, সেই সমস্ত বিষয় জানা যায়নি। কিন্তু সাফাত আহমেদ অর্থাৎ আপন জুয়েলার্সের মালিকের ছেলে, তার একজন নিকটাত্মীয়ের বাড়ি এটি কনফার্ম হওয়া গেছে, অর্থাৎ সিলেটের মেট্রোপলিটন পুলিশের যিনি উপকমিশনার জেদান আল মুসা, তিনি মুখপাত্র, তিনি আমাদেরকে বলেছেন যে সাফাত আহমেদের একজন নিকটাত্মীয়ের বাসা হচ্ছে এটি এবং সেই নিকটাত্মীয়তার সূত্রেই তিনি এখানে অবস্থান করছিলেন এবং তাদের পরিকল্পনা ছিল।
ইকবাল, তাদের আশা করব পরিকল্পনা ছিল খুব দ্রুত এই বাড়ির মালিকের পরিচয় বিস্তারিত আপনি নিশ্চয়ই বের করবেন এবং সেই খবর আমাদের জানাবেন, কারণ সারা দেশের মানুষ, অসংখ্য মানুষ অনেক আবেগ নিয়ে যে ধর্ষক অভিযুক্তদের ধরবার জন্য আবেদন জানাচ্ছিল, দাবি জানাচ্ছিল, তাদের যিনি আশ্রয় দিলেন তার পরিচয় নিশ্চয়ই প্রকাশ হওয়াটা এই সময়ে খুব জরুরি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ইকবাল মাহমুদ। জ্যোতির্ময় বড়ুয়া, আপনার কাছে আসবো। বিশেষ করে আইন কি বলে যখন নানান বাস্তবতায় ধর্ষিত নারী একটি নির্ধারিত সময়ের পরে এই ধর্ষণের ঘটনা নিয়ে আদালতে হাজির হন, বিচার চান, তার জন্য কেমনতর আইন আছে? আপনার কাছে আসবো। তার আগে যেমনটা বলছিলাম যে নিঝুম মজুমদার অনলাইন অ্যাক্টিভিস্ট, যিনি এই ধর্ষিত নারীদের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, তাদের সেই ঘটনার তিনি বর্ণনা দিয়েছেন এবং কেন এই মাসখানেক সময় তাদের লাগলো এইরকম একটি বিষয় নিয়ে পুলিশের কাছে যেতে, সেই প্রসঙ্গেও তিনি ধারণা দিয়েছেন। নিঝুম মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। আমরা কোনোভাবেই যে নির্মম ঘটনা ঘটেছে, যে নির্যাতনের ঘটনা ঘটেছে, যে ঘৃণিত ঘটনা ঘটেছে তার বর্ণনা শুনতে চাই না, কিন্তু আমাদের জন্য এটি খুব জরুরি যেখানে আপনি লিখেছেন এক একজন, বিশেষ করে যে 5 জনের কথা, তাদের ভূমিকা কি ছিল অত্যাচারের সময়, নির্যাতনের সময়, সেই সম্পর্কে জানতে চাই এবং আপনার যে তথ্য সেটির সূত্র সম্পর্কে যদি আমাদের ধারণা দেন। জি, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? পরিষ্কার শোনা যাচ্ছে, আমরা আপনাকে পরিষ্কার দেখতেও পাচ্ছি। আচ্ছা, যেটা হচ্ছে আমি এখন আসলে বসে আছি, আমাদের একটা প্রোটেস্ট চলছিল এখানে আলতাবালি পার্কে। তো বেসিক্যালি আমি জানি না যে কতটুকু ঠিকভাবে আসছে ছবি। তো যেটা আমি এই পুরো ঘটনাটার পরে আমি একটা সূত্র থেকে এই এজাহারটি পাই, এই পুরো যেই মামলাটি হয়েছিল সেই এজাহারটি পাই। সেটা সূত্র ধরেই বেসিক্যালি আমি ভিকটিমদের সাথে যোগাযোগ করি এবং তারা বেসিক্যালি বুঝতেই পারছেন যে আমি তো একবারই তাদের কাছে খুবই অপরিচিত। তারা সময় নিয়েছিল আমার সাথে যোগাযোগ করবার এবং কয়েকটি সূত্রে তারা আমার সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে আমার সাথে যোগাযোগ করেছেন। তো সূত্রের যে প্রশ্নটি করেছেন এটা হচ্ছে আমার সূত্র, যে আমি একদম যিনি অভিযোগ করেছেন সেই অভিযোগকারিনীর সাথে আমি সরাসরি কথা বলেছি এবং আজকে আমার সাথে আরেকজনের কথা হয়েছে যে ওই সময় যিনি ছিলেন, আরেকটি মেয়ে যিনি সেই সময় রেপড হননি কিন্তু তিনি সেখানে ছিলেন, ওই জায়গাতে ছিলেন, সেই মেয়েটি, তার সাথেও আজকে আমার দীর্ঘ সময় কথা হয়েছে। আমি পুরো ব্যাপারটি সম্পর্কে জেনেছি তার কাছ থেকে এবং মূল অভিযোগকারিনীর থেকে যে আমি তথ্য পেয়েছি সেটা আপনারা আমাকে ফেসবুকে যেটা লিখতে দেখেছেন সেটা আসলে আমি 60% লিখেছি, আমি 40% লিখতে পারিনি, কারণ একজন মানুষের পক্ষে সেই 40% পুরোটা 100% লেখা কোনোভাবেই সম্ভব না। সেখানে তাদের বর্ণনা অনুযায়ী যে এমন একজন বলছেন যে ভাইয়া পাকিস্তানি বাহিনী মনে হয় এমন মানে অত্যাচার করেনি তাদের উপরে, তারা শুধু পা ধরে রেখেছিল একটা পর্যায়ে, তারা শুধু বলেছিল যে আমাদেরকে জাস্ট এবার মাফ করে দেন। তারা তারপরও তাদেরকে ক্রমাগতভাবে লাথি দিচ্ছিল, তারা ক্রমাগতভাবে হিংস্র হয়ে উঠছিল এবং যখনই এটা বলা হচ্ছিল, যখনই তাদেরকে মাফ চাওয়ার কথা বলা হচ্ছিল, তখন আপনার যে গানম্যানটি আছে তাকে বারবার সাফাত ডাকছিল যে আমার গানম্যান কোথায়, গানম্যান কোথায়, শুধু এইটাই বলছিল আমার গানম্যান কোথায়। এবং সে কথায় কথায় শুধু একটাই বলছিল যে বাংলাদেশের সব স্বর্ণ কোথায় যায়, মানে এয়ারপোর্ট থেকে স্বর্ণ চোরাচালান হয়ে কোথায় যায়, এটি তাদেরকে বলছিল যে বুঝতে হবে যে কার পাওয়ারের জন্য এই স্বর্ণগুলা কোথায় যায়, কোথায় গিয়ে, এবং সেই পাওয়ার যে তাদের আছে। এবং সে এটাও বলছিল যে 20 মামলার আসামি আমি, বারবার সে উঠে বলছিল ওই মেয়েদেরকে 20 মামলার আসামি। যখনই সে কথা বলছিল তখন সে ভায়োলেন্ট হয়ে এটা ওইটা ছুঁড়ে মারছিল, ওইখানে ধরা যাক যে একটা পানির বোতল আছে সেটা ছুঁড়ে মারছিল, লাথি দিচ্ছিল, এরকম একটা সিচুয়েশন। এবং বুঝতেই পারছেন যে এই মেয়েগুলো আসলে কখনো বুঝতে পারেনি যে এই ধরনের ট্র্যাপে তারা পড়বে, কারণ যেহেতু নাইম আশরাফ ছেলেটা ইভেন্ট ম্যানেজমেন্ট করে, তাদেরকে বলা হয়েছিল সেখানে অনেক বড় বড় স্টাররা আসবে, যেমন সাকিব আল হাসান আসবে, এই ধরনের একটা কথা বলা হয়েছিল। বুঝতেই পারছেন তারা টিনেজ মেয়েরা, তারা ভেবেছিল যে বেসিক্যালি যে সব স্টাররা আসবে, ওখানে যাবে, এই ধরনের একটা ইচ্ছা। কেন খুব বোঝা যাচ্ছে যে অনেক বেশি হচ্ছে ভায়োলেন্ট ছিল ধর্ষকরা এবং তাদের মধ্যে অনেক ক্রোধ ছিল, এটির কারণ কি? এবং এই কথাটি বলাও খুব জরুরি যে অনেক সময় অনেকে খুব অজান্তে, সাবধানতার অভাবে বা না জানবার কারণে আমরা হচ্ছে নানান রকম ফাঁদে পা দিই। বিশেষ করে যেরকম মেয়েদের কথা আপনি বলছিলেন, কম বয়সী মেয়েরা, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েরা, এবং যাদের বিশেষ করে মিডিয়াতে
আসবার নানান আকাঙ্ক্ষা থাকে তারা, এটি নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ তথ্য যে সাবধানতার জায়গাটা কেমন হতে পারে, কি ধরনের সতর্কতা নিয়ে মেয়েদের পথ চলা উচিত। নিঝুম মজুমদার, আবার ফিরবো আপনার কাছে, ফিরবো সকলের কাছে বিরতির পর। দুই তরুণী ধর্ষণের আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিব সিলেটে গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায়। আদালতে 3.5 ঘন্টা জবানবন্দি দিলেন বনানীতে ধর্ষণের শিকার 2 শিক্ষার্থী। জঙ্গি আস্তানায় অভিযানের সময় রাজশাহীর গোদাগাড়িতে ফায়ার সার্ভিসের 1 কর্মী ও 5 জঙ্গি নিহত। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নিষেধাজ্ঞা উচ্চ আদালতের। আজ দুপুরে ডাবলিনে ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। শুরুতেই জানিয়ে দিয়েছিলাম সিলেটে অভিযুক্ত 2 ধর্ষক গ্রেপ্তার হয়েছে, সাদমান এবং সাফাত, তাদেরকে ঢাকায় আনা হচ্ছে। সেই প্রসঙ্গে আমরা কথা বলছিলাম এবং বিরতির সময় যে আলোচনাটি চলছিল 71 জার্নালের টেবিলে অফলাইনে, সেই আলোচনাটিও খুব গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে আসলে আমি কথাই বলতে চাই, কথাটি তুলতে চাই, এই অনিয়ারেও তুলতে চাই। যিনি নির্যাতিত হলেন তার কথা গণমাধ্যমে প্রচার করা, বিশেষ করে টেলিভিশনে, যেখানে তাকে সরাসরি দেখবার সুযোগ থাকে, তার গলা অন্তত শুনবার সুযোগ থাকে, সেটি তার জন্য কোনো ধরনের ঝুঁকি বাড়ায় কিনা, সামাজিকভাবে তাকে আরেক দফা নির্যাতনের মুখোমুখি করে কিনা, তাকে কি ধরনের প্রশ্ন করা উচিত এবং বিচারে, আইনে, আদালতে তার মুখ থেকে শোনা সেই সব ঘটনা কোনো ধরনের বাড়তি সহায়তা হিসেবে দেখা যায় কিনা, সেই প্রসঙ্গের আলোচনাতেও যেতে চাই 71 জার্নালে। আপনারা সকলেই জানেন আছেন জাহেদুল হাসান পিন্টু, গোলাম মর্তজা, আছেন আমাদের সাথে জ্যোতির্ময় বড়ুয়া এবং আছেন নিঝুম মজুমদার। জ্যোতির্ময় বড়ুয়া, আপনার কাছেই জানতে চাইব, এই যে যিনি ভিকটিম, আমরা তাকে নানান ধরনের রক্ষা কবচে বাঁধবার জন্য গণমাধ্যমকে নির্দেশনার মধ্যে রাখি, তার নাম পরিচয় প্রকাশ করি না, তার ছবি দেখাই না, কিন্তু কখনো কখনো আমরা তার সাথে কথা বলি, যেমন আজও আমরা হয়তো সুযোগ থাকলে কথা বলবো সেই 2 তরুণীর একজনের সাথে। আইন আসলে কি বলে বা সামাজিকতা কি বলে, এটি কি আসলে কোনো ধরনের সেই মেয়ের জন্য বা সমাজের জন্য নেতিবাচক কি কেবল প্রভাব আনে? এটা আসলে আইনে যেটা বলা আছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনটি যদি আপনি দেখেন, এই আইনে একটি ধারাতে পরিষ্কার করে বলা আছে যে ভিকটিমের নাম, পরিচয় বা ছবি এমনভাবে প্রকাশ করা যাবে না যেন তিনি কোন ব্যক্তিটি আসলে নির্যাতিত হয়েছেন এবং ভিকটিমের আইডেন্টিফাই করে ফেলতে পারবে, এভাবে যেন কোনো বক্তব্য না আসে। কিন্তু এগুলো বাদ দিয়ে তার নির্যাতিত হওয়ার, নির্যাতনের শিকার হওয়ার বিষয়গুলো কিন্তু প্রকাশ করা যাবে। এইটা আইনে যে কারণে এসেছিল, আপনি যদি দেখেন যে 2000 সনে যে আইন, নারী ও শিশু নির্যাতন আইন, যেটা পরবর্তীতে 2003 সনে আবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, এইটার পেছনে কিন্তু মূল ভূমিকা পালন করেছিল কিন্তু সিডো, যে নারী এবং নারীদের প্রতি সব রকমের নির্যাতন এবং অবমাননার এই সমস্ত যে প্রতিরোধের জন্য যে আন্তর্জাতিক যে সনদটি আছে সিডো, সেই সিডোর পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের দেশে এই আইনটা কিন্তু হয়। তো সিডোতে যে সমস্ত প্রিন্সিপালগুলোকে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে, সেগুলো কিন্তু অনেকখানি নিয়ে কিন্তু আসলে আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ড্রাফটে কিন্তু করা হয় এবং এটার কিন্তু ব্যবহার হচ্ছে এবং প্রতিনিয়তই এই ধারাতে মামলাগুলো হচ্ছে। এখানে যে সামাজিক যে অবস্থানটার কথা তুললেন, সেটা আসলে এক ধরনের তো স্বীকার করতেই হবে, আমাদের সমাজ ব্যবস্থাটাকে আমরা সেভাবে এখনো গড়ে তুলতে পারিনি। আমি তো এই মেয়ে দুটোকে আসলে আইনের কথা বলি, বিশেষ করে যে ঘটনা কিছুটা তামাদি, যেই ঘটনায় শরীর থেকে আলামত নিতে হয়, সেই ঘটনায় এই গণমাধ্যমের আলোচনা, গণমাধ্যমের মতামত, গণমাধ্যমে ভিকটিমের সরাসরি উচ্চারিত তথ্য, কণ্ঠ কোনো বাড়তি মাত্রা, সুবিধা তার জন্য তৈরি করতে পারে কিনা? এটা আসলে যদি আমি সরাসরি বলি, তাহলে ক্রিমিনাল ট্রায়ালে আসলে এই সমস্ত বিষয়গুলো প্রভাব ফেলে ঠিকই। বিচারকরাও তো দিন শেষে মানুষ, তারাও তো টিভিতে বসে আমার আপনার কথাই শুনছেন, বিনোদনের তো মাধ্যম এখন এগুলোই। কিন্তু ট্রায়ালে ওনার এইসব বক্তব্যগুলো বা কি বলছি আমরা, এগুলো কিন্তু সরাসরি কনসিডারেশনে নেওয়ার সুযোগ নেই। আর আপনি যেটা বলছিলেন তামাদি হয়ে গেছে, এইখানটা আমি আসলে একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে আমরা শারীরিকভাবে নির্যাতন হলে সাধারণত যেটা মনে করি যে মেডিকেল এভিডেন্সটা একটা বড় রকমের
ভূমিকা আসলে পালন করে। এটা ঠিকই, কিন্তু আপনি দেখবেন এই নারী শিশু নির্যাতন দমন আইনে এই মেডিকেল এভিডেন্সের চাইতেও সবচাইতে বেশি কিন্তু এমফাসাইজটা করা হয়েছে তাদের নিজেদের ভিকটিমের জবানবন্দির উপর, যেটা আজকে তারা 3.5 ঘন্টা ব্যাপী কোর্টে দিয়েছেন। এটাকে বলি আমরা প্রচলিত ভাষায় 22 ধারার জবানবন্দি, অর্থাৎ ভিকটিম ম্যাজিস্ট্রেটের সামনে সত্যপ্রণোদিত হয়ে যে বক্তব্যগুলো উপস্থাপন করেন, আপনি দেখবেন এই মামলাগুলোতে ওই মেডিকেলের চাইতেও এইটাকে অনেক বেশি এমফাসাইজ করা হয়। আর আপনি যখন সাক্ষ্য আইনের প্রসঙ্গ আসবে, যখন আপনি একটি অভিযোগকে প্রমাণ করার প্রসঙ্গ আসবে, তখন দেখবেন যে শুধুমাত্র যে চাক্ষুষ সাক্ষী বা এই ধরনের মেডিকেল এভিডেন্সগুলো একমাত্র আসলে বিষয় না। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বড় বড় এরকম অপরাধের ক্ষেত্রে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপরে ভিত্তি করে কিন্তু সাজা দেওয়া হয়েছে এবং সেই সাজাগুলো কিন্তু টিকেছে। এখন আপনার সাক্ষ্য থেকে বা এই বক্তব্য থেকে বাড়তি আসামি অভিযুক্ত যোগ করবার কি কোনো সুযোগ তৈরি হয়? এইটা আসলে ট্রায়ালেই সবকিছু আসতে হবে, সেটা এই গণমাধ্যম থেকে আলাদা করে কোনো বক্তব্য সেখানে হিসেবে নিয়ে যাওয়া। আমার এই জায়গাটা ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার কাছে একটি বিষয় জানার আছে। নিশ্চয়ই গোলাম মর্তুজা। হ্যাঁ, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আমার এখানে আমার অবস্থানটা এরকম, আপনার কাছে প্রশ্নও আছে। তার আগে যে ভিকটিমদের ছবি বা অন্য যে কোনো কিছু আইডেন্টিফাই করা যায় সেটার যেরকম ছাপা হওয়া এটা উচিত নয়, সেটা তো বটেই, বাট গণমাধ্যমে এটা আইনগতভাবেই নিষিদ্ধ। তার যে অডিও বা তার পরিচয় প্রকাশ না করেও বক্তব্য তার, সেটিও সরাসরিভাবে প্রচার করা উচিত না বলেই আমি মনে করি। এটা এই জায়গাটাতে এটা আমার অবস্থান। আর আপনার কাছে আমার যেটা জানার ইচ্ছা, যে এই ঘটনাটি ঘটার পর থেকে সাফাহাতের বাবা দিলদার আহমেদ সাহেবের যে ভূমিকা, তিনি যে প্রক্রিয়াতে যে কথাগুলো বললেন, তিনি কয়েকটি কথা বলেছেন, সেই রাতে যদি কিছু হয়ে থাকে সম্মতিতে হয়েছে, সম্মতি শব্দটি ব্যবহার করেছেন, তার মানে উনি পুরো ব্যাপারটা জানতেন বলে মনে হয়। আরেকটি কথা বলেছেন, সাফাহাতের একজন সাবেক স্ত্রী তাকে নানাভাবে তুচ্ছ তাচ্ছিল্য এবং নাজেহাল করে তিনি কথা বলেছেন। অর্থাৎ পুরো এই ধর্ষণ প্রক্রিয়া বা পুরো এই নির্যাতন প্রক্রিয়াটিকে তিনি একইভাবে সাফাই গিয়েছেন, একইভাবে চাপা দিতে চেয়েছেন, একইভাবে আবার হুমকি দিয়েছেন যে তিনি মানহানির মামলা করবেন। এই জায়গাতে দিলদার আহমেদ সাহেব কতটা মানে আইনের দৃষ্টিতে তার অবস্থানটাকে কিভাবে বোঝায়? জ্যোতির্ময় বড়ুয়া, আপনার কাছে এই উত্তরটি নেবার আগে আরো একটি পক্ষকে যুক্ত করতে চাই, যেটি সম্পর্কে হয়তো নিঝুম মজুমদার আমাদের কিছুটা সাহায্য করতে পারবেন। এই যে রেইনট্রি হোটেল যার কথা আমরা শুনছি, যেটি ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের কোনো ধরনের ভূমিকা আপনি শুনেছেন কিনা এই তরুণীদের কাছ থেকে, এবং তারা কোনোভাবে এই অপরাধ সংগঠনের সহায়তা করেছে কিনা? 100%। শুধু আমি এই জবানবন্দি, ওনারা আমাদের কাছে যেই কথাগুলো বলেছেন বা যেই আলোচনাটা হয়েছে সেটার প্রেক্ষিতে একটা কথা শুধু এখান থেকে অ্যাজিউম, মানে ওই আলোচনাটার বাইরে তো আসলে আমি সামনাসামনি ছিলাম না, ওটা 100% অ্যাজিউম করে নেওয়া যায় ওই ওনাদের বক্তব্য অনুযায়ী, যে সেখানে রেইনট্রি যে মালিক পক্ষ আছে তাদের সাথে একটা যোগাযোগ না থাকলে আপনার এটা একদম অসম্ভব একটা ব্যাপার ছিল। কেননা হচ্ছে যে তাদের কথা অনুযায়ী যে কিছুক্ষণ পর পর বেয়ারারা এসে কয়েকটা ছেলে এসে এটা দেখে যেত ওই রেন্টির যারা আছে, এবং সব ঠিক আছে কিনা সেটাও তারা ওইখানে এসে বলেছিল যে সব এভরিথিং ইজ ওকে, এইভাবে তারা বলে গিয়েছে ভেতরে এসে। এবং আপনি জানেন যে এর মধ্যে সাফাতের সাথে রেন্টির যে মালিকের ছেলে তার একটা সম্পর্কের কথা আমরা ইতিমধ্যে আমরা জেনেছি, যে আগে থেকেই সম্পর্কিত তারা ছিল, তো তারাও বেশ প্রভাবশালী। তো এদের একটা সম্পর্ক যদি না থাকে তাহলে অস্ত্র উঁচিয়ে দুটো মেয়েকে তারা ক্রমাগতভাবে সেখানে চিৎকার করছিল, সেখানে আপনার বারবার বলছিল, তারা নিজের কথা কান্নাকাটির আওয়াজ আসছিল বাইরে থেকে, কারণ ওরা যখন দরজাটা খুলছিল দরজা কিন্তু পুরোপুরি লাগানো ছিল না, ওরা মাঝে মধ্যে বের হচ্ছিল এক রুম থেকে, 701 নম্বর রুম আর 702 নম্বর রুম, দুইটা রুম তারা বুক করেছিল। তো একটা রুম থেকে আরেকটা রুমে তখন যারা যাচ্ছিল তখন তারা আপনার সেখান থেকে আওয়াজ আসছিল, কান্নার শব্দ আসছিল, এবং সেখানে গালিগালাজের শব্দ আসছিল, কারণ সাফাত যখন গালিগালাজ করছিল সেটা ভয়াবহভাবে, এবং নাইম যখন গালিগালাজ দিচ্ছিল সে লাফিয়ে লাফিয়ে মারছিল আর কি, ব্যাপারটা অমন, এবং সে চিৎকার করছিল সেখানে, তুই আমারে চিনস, আমি এইটা। মজুমদার, এই বর্ণনা এতই শক্তিশালী এবং এই বর্ণনা নেওয়া আসলে কঠিন গণমাধ্যমের জন্য। আপনি যে প্রশ্নটা করেছেন, মানে রেইনট্রি কর্তৃপক্ষকে কোনোভাবে এখানে করা যায় কিনা, সেই সুযোগটা থাকে এই বর্ণনা যদি সঠিক হয়, যে চিৎকার চেঁচামেচি, হ্যাঁ, এই শব্দগুলো যদি হোটেল কর্তৃপক্ষ পেয়ে থাকে, হোটেল কর্তৃপক্ষের দায়িত্ব ছিল পুলিশকে ইনফর্ম করা যে এখানে কিছু একটা ঘটতে যাচ্ছে
নিজেরা যদি না পারে সিকিউরিটি কল করা, সিকিউরিটি যদি না পারে পুলিশকে ইনফর্ম করা উচিত ছিল। আর এই চিৎকার চেঁচামেচি, আর এইখানের আরেকটি ঘটনা, আমাদের কাছে এই মুহূর্তে কোনো তথ্য বা প্রমাণ নেই, কিন্তু ইতিমধ্যেই আমরা যেটা জেনেছি, প্রমাণ করা একটু কঠিন সেই তথ্যগুলো, রেন্ট্রি হোটেলটিতে এই একটি মাত্র ঘটনাই এই অপরাধীরা ঘটিয়েছেন বিষয়টি তেমন নয়। এই হোটেলটিকে ব্যবহার করে মোটামুটিভাবে একটা ধারাবাহিকভাবে তারা এরকম অনেক ঘটনা ঘটিয়েছেন। এখানে যেহেতু দুইজন ভিকটিম সাহস করে অন্য কোনো উপায় না পেয়ে সামনে এসেছে, সেই কারণে এখন আমরা আলোচনা করছি। তাছাড়া এই রেন্ট্রি হোটেলটির আপনি এ যাবৎকালের তাদের পুরো কার্যক্রমটি যদি দেখেন তাহলে দেখবেন কোথাও যেন এক ধরনের রাখ ঢাক একটি ব্যাপার আছে সবগুলো জায়গায়। জায়েদুল হাসান, আপনি যে প্রসঙ্গটি তুললেন, আমরা জ্যোতির্ময় বড়ুয়ার কাছে যাওয়ার আগে এক লাইন যুক্ত করতে চাই। সেটি হচ্ছে, আমরা নারীরা যারা হোটেলে নানান কাজে আমাদের থাকতে যেতে হয় ঢাকার বাইরে, আমরা দেখি যে সেখানে অনেক ধরনের বাড়তি ব্যবস্থাপনার মধ্যে আমাদের যেতে হয়। বিশেষ করে হচ্ছে ঢাকা শহরে কোনো নারী যার তার সাথে গিয়ে কোনো হোটেলে থাকবে, সেই প্রভাব ছাড়া এটি তো আসলে খুব সহজ বিষয় নয়। আপনার পাসপোর্টের কপি রাখবে বা এনআইডির কপি রাখবে। সম্পর্ক কি? এই যে দুইজন যে অ্যারেস্ট হলো, তারা যে আরেক জায়গায় থাকতে গিয়েছিল, তাদের তো ছবি তুলতে চেয়েছিল, রাজি হয়নি। এই সিস্টেমটা তো এই হোটেলও এটি আমাদের আইনেই আছে, পরিচয়পত্র বা যে কোনো একটা পরিচয়পত্র দিতে হবে। সুতরাং এখানে রেন্ট্রি হোটেলের তাদের অনেক রকমের দুর্বলতা আছে। যেমন রেন্ট্রি হোটেলের ম্যানেজার যিনি পরিচালনা করছেন তিনি একজন বিদেশি। এখন সামগ্রিকভাবে এখন বাংলাদেশের সবগুলো জায়গা দেখা দরকার। যে বিদেশি ওইখানে দায়িত্ব পালন করছিলেন তার কি ভিসা, ওয়ার্ক পারমিট আছে কিনা, এই জিনিসগুলো এখন সামনে আনা দরকার বাংলাদেশ। নিশ্চয়, এবং সেখানেই সাংবাদিকদের কাজ। জ্যোতির্ময় বড়ুয়া, দিলদার সাহেব যিনি আপন জুয়েলার্সের মালিক, প্রধান অভিযুক্ত সাফাতের বাবা, তার বক্তব্য এবং রেন্ট্রি হোটেলের দায় দায়িত্ব সম্পর্কে জানতে চাই। মুর্তজা ভাই এটা খুবই ভ্যালিড একটা প্রশ্ন করেছেন, যে তিনি দায় চাপানোর এবং আরেকজনের যে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের চেষ্টা করছিলেন, যে সাফাতের যে প্রাক্তন স্ত্রী, তার বিরুদ্ধে, এগুলো আসলে প্রত্যেকটাই বিভিন্ন রকমভাবে কিন্তু ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। কিন্তু এটা একই মামলার মধ্যে নিয়ে এসে যদি আমরা ধর্ষণের যে কারণে যে মামলাটা হয়েছে, বনানী থানার ৮ নম্বর মামলা, সেই মামলাতে যদি আমরা আসলে বিচার করতে চাই তাহলে সব কিছু গুপলেট পাকাবে। তেমনিভাবেই এই রেইনট্রির যে ঘটনাগুলোর কথা বললেন, রেইনট্রির এখানে সহযোগী হিসেবে কিন্তু এই মামলাতেই বিচার হওয়ার সুযোগ আছে। কিন্তু যেহেতু বলছেন যে আমরা যেটা ধারণা করছি, বা মুর্তজা ভাই যেটা যোগ করলেন যে প্রমাণ সাপেক্ষ ব্যাপার, এখনও কনক্রিট এভিডেন্স পাওয়া যায়নি, সেটা হচ্ছে এইটাই একমাত্র ঘটনা না, এর আগেও অনেকগুলো ঘটনা ঘটেছে। এটা আসলে প্রপারলি যদি ইনভেস্টিগেট করা যায় তাহলে আসলে অনেক ভিকটিম হয়তো আসলে উঠে আসবে। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে, আমি একটু যেটা এই আপনাদের মাধ্যমে সবাইকে সতর্ক করতে চাই, বিশেষত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে তাদের অ্যাক্টিভ একটা রোল দেখতে চাই। সেটা হচ্ছে, এরকম আরও কত রেন্ট্রি বনানী গুলশান এলাকায় আছে, আরও কত জায়গায় এরকম নীরবে নিভৃতে অনেক নারীগুলো নির্যাতিত হচ্ছে। আজকে দুজন নারী অনেক সাহস করে এসছেন, কিন্তু এদের সাহস না দেখানোর জন্যই কিন্তু আমাদের সমাজে সমস্ত রকমের ব্যবস্থা। আমাদের চারপাশে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন থেকে শুরু করে কত রকমের কথা, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় এখন তাদেরকে, এই দুটো মেয়েকে খারাপ চরিত্রের মেয়ে বানানোর জন্য কত রকমের চেষ্টা। এই মানসিকতাগুলোকে আমি আজকে আপনাদের মাধ্যমে ধিক্কার জানাই এবং এই দুটো মেয়েকে সাহস দিয়ে বলি যে আপনারা এগিয়ে যান, আমরা আছি আপনাদের সাথে। সারা বাংলাদেশের মানুষ আপনাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করবে না, আপনাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে না। নিঃসন্দেহে জ্যোতির্ময় বড়ুয়া এবং গণমাধ্যম ৭১ টিভি, অন্তত আমরা যারা এইখানে যে কয়জন আছি, নিঃসন্দেহে আমরা এই লড়াইয়ের সাথে আছি। নিজাম মজুমদার, দুটি বিষয় আপনার কাছে জানতে চাইবো। একটি, জ্যোতির্ময় বড়ুয়া যে প্রসঙ্গ তুললেন, যে ঘটনা প্রকাশের পর যারা সাহস করে সামনে এলেন, যারা ঘটনার শিকার, তাদের এই মুহূর্তের অভিজ্ঞতা আপনার জানবার সুযোগ হয়েছে কিনা? বিশেষ করে আমরা জানি যে এই জাতীয় মামলা গ্রহণ করার সময় যেরকম কঠিন সময় তাদের পার করতে হয়েছে, মামলা তুলবার জন্য নিশ্চয়ই তাদের উপর নানান ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে। তারা কতটা নিরাপদে আছেন, কতটা ঝুঁকিবিহীন আছেন? ঝুঁকিবিহীন তো নেই, এটা বলা যায় না। সেটা হচ্ছে যে এর মধ্যে যদি একটু আমি আপনাকে যোগ করি, সেটা হচ্ছে যে এই প্রশ্নের উত্তরের সাথে আছে যে তারা এতদিন কেন লাগালেন বেসিক্যালি এই পুরো। না, এই প্রশ্ন পুরানো, এই প্রশ্নের জবাব দরকার নেই, কেন এতদিন দেরি হলো। জি, পুরো ব্যাপারটা যেটা হয়েছে যে সেটা হচ্ছে যে আপনার এখন তারা যে অবস্থায় আছে, ধরা যাক
তারা যখন ইউনিভার্সিটিতে যাচ্ছে ক্লাস করতে, সেই জায়গাটাতে যেহেতু তাদের আত্মীয় স্বজন যারা আছে বা বন্ধু বান্ধব যারা আছে তারা কিছুটা হলেও জানে, সেখানে এক ধরনের একটা ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি তারা হচ্ছে। ফ্যামিলি থেকে তারা সাপোর্ট অবশ্যই পাচ্ছে, তাদের ফ্যামিলি থেকে দিচ্ছে, কিন্তু আত্মীয় স্বজন তো থেকেই যায়, কিংবা আশেপাশে যারা আছে তারা মোটামুটি ব্যক্তিগত থ্রুতে তারা জানে যে এই ঘটনাটা তাদের সাথে হয়েছে। তো পুরানো কথা। জি, তো আলটিমেটলি যেই অভিজ্ঞতাটার মধ্যে দিয়ে এখন তারা যাচ্ছেন, যে ঝুঁকিবিহীন কথা বলছেন, আমি মনে করি একদম না। কারণ হচ্ছে যে সন্ত্রাসীরা যারা এই ঘটনাটা ঘটালো তারা তো বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। তারা, আপনি কিছুদিন আগে আপনি জানতে পারছেন যে একটা পত্রিকার মাধ্যমে যে তার এক চাচা আছে সিলেটে, সে বলেছে যে 20 তারিখে যখন মেডিকেল রিপোর্ট দেওয়া হবে তারপরে খেলা হবে। 71 তো সংযোগ হ্যালো, হ্যাঁ 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 জি, জি, এই প্রসঙ্গেও জ্যোতির্ময় বড়ুয়ার কাছে আসবো নিশ্চয়ই। এই খবরটিও আমরা সকলে দেখেছি, নজরে পড়েছে, এই যে আত্মীয় স্বজনের তরফ থেকে নানান ধরনের বক্তব্য, যেটি গোলাম মুর্তজা তুললেন, যে শাফাতের বাবা দিলদার সাহেব কথা বলেছেন। নিজুম মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই আপনার মাধ্যমে আরো তথ্য আমরা পরবর্তীতে পাবো। জাহিদুল হাসান, সব মিলিয়ে এই মুহূর্তে এই মামলা যে জায়গা আছে, 2 আসামি গ্রেপ্তার হয়েছে, যদিও বাকি 3 প্রধান আসামি এখন পর্যন্ত গ্রেপ্তারের বাইরে। কেমন করে আমরা আমাদের আবাসিক হোটেলগুলোকে পরিবেশ বান্ধব, মানুষের জন্য বন্ধুসুলভ এবং নিরাপদ করে গড়ে তুলতে পারি, এটার কোনো সুযোগ আর অবশিষ্ট আছে কিনা? না, তা আছে, কিন্তু এটা এত সহজ না। আপনার দীর্ঘদিনের একটা সিস্টেম ঢাকা শহরে চলে আসছে, এই হোটেলগুলো নজরদারির বাইরে। এই হোটেলগুলোতে আপনার ধরেন এই হোটেল না, কিছু কিছু হোটেল আপনি দেখবেন যে ওই আরেকটু নিম্নমানের হোটেল, যেখানে ঘোষণাই দেয়া থাকে এখানে কোনো অসামাজিক কার্যকলাপ চলে না। এটা কেন বলতে হচ্ছে তার? হ্যাঁ, এটা বলতে হচ্ছে মানে এই প্র্যাকটিসটা আছে এখানে। এইটা এই সিন্ডিকেটের সঙ্গে আপনার এই হোটেল মালিক না, শুধু এই হোটেল মালিক বলেন, পুলিশ বলেন, সাংবাদিক বলেন, হ্যাঁ, নানান মহল, রাজনীতিবিদ বলেন, বড় একটা চক্র থাকে। কারণ এই হোটেলগুলো তো শুধুমাত্র আপনার এই যে রুম ভাড়া দিয়ে চলে না, ওখানে নানান রকমের ডিলিংসও হয়। তো এখন যেটা ওই যে মর্তুজা বলছিলেন যে ঘটনা 2টো আমরা জানলাম, বা একটা ঘটনা জানলাম, আরও যেগুলো জানলাম না, অনেক হোটেলে তো জুয়ার আসরও বসে। তো এইগুলো নজরদারির মধ্যে আনা পুলিশেরই কাজ। এখন পুলিশ এখন যদি বলেন, পুলিশকে বলবে যে আমি আর কত কাজ করব, আমি জঙ্গি ধরবো, রাজনীতিবিদের মামলা করতে যাব। এই জায়গাটাতে আমার কাছে, জ্যোতির্ময় বড়ুয়ার কাছে যাওয়ার আগে আমার কাছে যেটা মনে হয় যে এই কথাটি যেটি বললেন, এটা জ্যোতির্ময় বড়ুয়ার কাছ থেকে আমরা শুনবো, কিন্তু এই মুহূর্তের আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি, 2 জন আসামি ধরা পড়েছেন, এটি ভালো কথা, পুলিশকে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে তারা ধরতে পেরেছেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আমরা কি প্রমাণ করতে পারবো কি পারবো না যে তারা কোন মাপের অপরাধ করেছে, এই জায়গাটিতেই পুলিশের কাজ। এটা পুলিশের প্রাইম টাস্ক এটা। হ্যাঁ, পুলিশের এ যাবৎকালের যে শুরু থেকে যে অবস্থান, আমি শেষ করে দিই, তাও জ্যোতির্ময় বড়ুয়ার কাছে যান। শুরু থেকে যে অবস্থান, সেই অবস্থানটা যথেষ্ট বিতর্ক তৈরি করেছে। অতীতের আমাদের অনেক অভিজ্ঞতা আছে, এই রকমের মামলাও এত চাঞ্চল্য তৈরি না করলেও এই রকমের মামলাও অনেক হইচই করে আসামি 2-4 জন ধরা পড়েছে এবং পরবর্তীতে তারা জামিন নিয়ে বের হয়ে গেছে। সেই মামলাগুলোর কথা আমরা জানি না। ওই সমস্ত ক্ষেত্রেও নারীরা সামনে এগিয়ে এসেছিলেন, ভিডিও করে ছেড়ে দেওয়া হচ্ছে, এরকম অনেক উদাহরণ আমাদের সামনে আছে। এখন যদি আপনি যে হোটেল নিরাপত্তার কথা বললেন, শুধু হোটেলের নিরাপত্তা নয়, আমরা ওই কাজটি করতে পারবো কি পারবো না, সেটা পুরোপুরিভাবে নির্ভর করছে আমরা এই অপরাধীদের শাস্তি দিতে পারবো কি পারবো না। শাস্তি দিতে পারা বা না পারাটা নির্ভর করছে, গণমাধ্যমের একটা দায়িত্ব আছে, সেটি তারা হয়তো ফলো আপ করে সামনে এগিয়ে নিয়ে যাবে। এখানে পুরোপুরিভাবে নির্ভর করছে পুলিশের উপরে, অর্থাৎ তারা তদন্ত করে এটিকে প্রমাণ করবেন যে অপরাধটি কোন মাত্রার। সুতরাং পুলিশি তদন্তে যদি দুর্বলতা থাকে এবং থাকার যথেষ্ট সন্দেহ এখনো পর্যন্ত আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে, এই পুলিশি তদন্তটা আমরা দুর্বলতা মুক্ত করবার জন্য আদালতের কাছ থেকে, আইনজীবীদের কাছ থেকে, গণমাধ্যমের কাছ থেকে কি ধরনের ভূমিকা রাখতে পারি জ্যোতির্ময় বড়ুয়া, সেই প্রশ্ন করব আপনাকে, তবে বিরতির পর। সরাসরি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার কাছেই ফিরতে চাই। দেখছেন ৭১ জার্নাল। আমাদের জানবার আগ্রহ, এই যে তদন্তকারী সংস্থা পুলিশ, এরই মধ্যে এই ঘটনায় তারা নানান রকম বিতর্কের জন্ম দিয়েছে, যদিও দিন শেষে কিছুটা সফলতা আমরা দেখতে পাচ্ছি। এটি আসলে মানে
ওয়াচডগের ভূমিকা পালন করা সম্ভব কিনা আদৌ, এবং কত দীর্ঘ এই বিচার প্রক্রিয়া হতে পারে যেখানে হচ্ছে কখনো হয়তো গণমাধ্যমেরও চোখের আড়ালে চলে যায় এরকম ঘটনা, এই স্বল্প মেয়াদে বিচার করবার কোনো সুযোগও আছে কিনা? এটা আসলে কতদিনের মধ্যে কত দীর্ঘ সময়ে দিতে হবে সেটার কোনো ব্যাপার না। আপনি যদি দেখেন যে এখানে আসামি কাদেরকে করা হয়েছে, অভিযোগ কাদের বিরুদ্ধে, যে 5 জনের বিরুদ্ধে অভিযোগ আছে, 5 জনেরকেই যদি আমরা কোনো না কোনোভাবে যদি গ্রেফতার করে ফেলা সম্ভব হয়, তাহলে আসলে এদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে তথ্য নিয়ে মামলার এবং আরও যারা এই যেমন রেইনট্রির যে সমস্ত কর্মচারীরা এখানে জড়িত আছেন বলে আমরা সন্দেহ করছি, বা তাদের সহযোগী হিসেবে অন্য কোনো মানুষ, অন্য কোনো ব্যক্তি যদি জড়িত থাকেন, সেটা তদন্তে বের হয়ে আসা কিন্তু এমন কঠিন কোনো বিষয় না। এইটা প্রয়োজনে আসলে 2 মাসের মধ্যেও এটা তদন্ত শেষ করে ট্রায়ালের মধ্যে চলে যাওয়া সম্ভব। এখন এইটা তখনই সম্ভব হবে বা আসলে তাদের এই যে বিভিন্ন ক্ষমতাশালী ব্যক্তিগুলো তাদের ক্ষমতা অপব্যবহার করে এই ফাঁকগুলো বের হয়ে আসতে না পারার জন্য যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে আসলে আমাদেরই মিডিয়া থেকে শুরু করে প্রতিটা মানুষের, দেশের নাগরিকদের এই বিষয়টার ফলো আপটা করা। আজকে এই যে আমরা সফলতার কথা বলছি, এটা তো কোনো না কোনোভাবে এই দেশের সাধারণ মানুষকে তো কোনো না কোনোভাবে আসলে এইটার ক্রেডিটটা দিতে হবে। এবং বিশেষত আমি ধন্যবাদ দিতে চাই আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিমাণ এইটা নিয়ে প্রেশার তৈরি হয়েছে, সেটাকেও তো আসলে ধন্যবাদ দিতেই হবে। তাদের একটা ভূমিকা তো নিশ্চয়ই আছে এখানে, যে এই ব্যাপারটা এত তাড়াতাড়ি 2 জনকে ধরা গেল যারা মূল ঘটনার সাথে জড়িত। নিঃসন্দেহে এই যে ধর্ষণ মামলার অভিযুক্ত আসামি, তাদের কোনোভাবে মেডিকেল সুবিধার নামে জেল হাজতের বাইরে থাকবার সুযোগ আছে কিনা, থাকলে সেটি কিরকম? মেডিকেল এভিডেন্সের যে কথাটা বলছেন, আমি শুরুতেই ক্লিয়ার করেছি যে সাদমানের আত্মীয় বলছিল যে 20 তারিখে মেডিকেল রিপোর্ট আসলে দেখা যাবে। 20 তারিখে মেডিকেল রিপোর্ট আসলে আমি যদি আলোচনার খাতিরে এখন ধরেই নিই সেখানে কোনো ধরনের ফিজিক্যাল রিলেশনশিপের কোনো রকমের আলামত পাওয়া গেল না, তাতে কি আসলে টোটাল ঘটনাটা মিথ্যে হয়ে যায়? যদি তারা নিজেরাই জবানবন্দি দিয়ে বলে, আসামিরাই যদি আদালতের কাছে গিয়ে স্বীকারোক্তি দিয়ে বলে কোনো কারণে তারা ঘটনাটা ঘটিয়েছে, তাহলে তাদেরকে এই শুধুমাত্র মেডিকেল এভিডেন্সের উপরে বিচার করতে হবে এমন কোনো ধরাবাঁধা কিন্তু নিয়ম নেই। আমি যেটি জানতে চেয়েছিলাম ব্যারিস্টার বড়ুয়া, যে আসামিরা কোনো ধরনের হাসপাতালে অবস্থানের সুযোগ পাবে না? তারা যদি অসুস্থ না হয়, তারা যদি আসলে সেই অর্থে অসুস্থ না হয়, তাহলে তাদের হাসপাতালে নিয়ে আরামের মধ্যে রাখার তো আসলে কোনো ব্যাপার এখানে নেই। এটা যদি আসে, এই প্রশ্নটা যে কারণে আপনি তুললেন, এটার পেছনে তো আমাদের আসলে সন্দেহটা কি কারণে? আমরা তো আসলে ভাবছি হয়তোবা ক্ষমতার অপব্যবহার করে এই ঘটনাগুলো ঘটানো যাবে। এটা যদি আমরা সতর্ক থাকি, আমরা যদি নিয়মিতভাবে ফলো আপ করতে থাকি, তাহলে আসলে এই ধরনের সুযোগ নিয়ে হাসপাতালে এসে আরামে পড়ে থাকবে আর ট্রায়ালটাকে ডিলে করবে না দিলে পারবে না। কিন্তু মূল বিষয়টা তো ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এখন নির্ভর করছে পুলিশ যে তদন্ত করবে সেই তদন্তের উপরে। হ্যাঁ, অবশ্যই। এবং সেই জায়গাটাই তো আমাদের এখনো পর্যন্ত আশঙ্কার যদি কোনো জায়গা থেকে থাকে, সেটাই তো মূল জায়গা। সেটাই মূল জায়গা। তবে হ্যাঁ, আপনাকে এই কথার সাথে আমি একটু যোগ করি, সেটা হচ্ছে তদন্তে পুলিশের কি আসলো বা এই তদন্তটা যদি সঠিকভাবে না হয়ে থাকে, ফার্দার ইনভেস্টিগেশনের কিন্তু সুযোগ থাকে। এবং এর বাইরেও যদি বলি, ফার্দার ইনভেস্টিগেশন 2 বার 3 বার 4 বার যেভাবে হোক না কেন, ইভেন আমাদের জুডিশিয়াল ইনকোয়ারি চাওয়ারও কিন্তু এখানে সুযোগ আছে। সেগুলো হওয়ার পরেও যে বিচারিক আদালত বিচার করবেন, তার কাছে যদি মনে হয় এই সমস্ত তদন্তে যে রিপোর্টগুলো এসছে সেটা তো উনি সন্তুষ্ট নন, এবং তিনি যেটা ভিকটিমের বর্ণনা, এফআইআরে যে বক্তব্যগুলো এসছে, 22 ধারায় তাদের যে জবানবন্দি, সেগুলোর উপরে ভিত্তি করে তিনি অভিযোগ গঠন করবেন এবং বিচার কার্য পরিচালনা করবেন, সেটা করার কিন্তু এখতিয়ার আইন তাকে দিয়েছে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অনেকগুলো বিষয় পরিষ্কার করবার জন্য। আবার নিশ্চয়ই আগামীতে আপনার সাথে কথা বলব। জালাল হোসেন পিন্টু, যে জায়গাটিতে এই দফার আলোচনা আমরা শুরু করেছিলাম, গণমাধ্যমের ভূমিকা, দায় দায়িত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন ইস্যুটি সামনে এসেছে, নানান সময়ে নানান রকমের আলোচনা সমালোচনাও হয়েছে। আমাদের আসলে আরো সাবধানতার জায়গাটি কি কি? আমাদের সাবধানতা এখানে আমাদের তো অভ্যাস হয়ে গেছে, ঘটনার পিছনে ছুটি, 2 দিন পর আবার নতুন ঘটনা ঘটে সেখানে চলে যাই। তো এটা সামাজিক দায় দায়িত্ব তো আমাদের আছে। এখন এই মামলাটার শেষ পর্যন্ত মানে চোখ রাখাটা আমার মনে হয় গণমাধ্যমের দায়িত্বের মধ্যে পড়বে, যে এটার শেষ পর্যন্ত কি হলো। কারণ এখন পর্যন্ত আমার যা মনে হচ্ছে, দেরিতে মামলা করা বা আলামত, কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, ওখানে যা আইটনেস ছিল, ওখানে যারা ওই যে আপনার সাক্ষী বানাবে তাদের কারো যারা ছিল, আসামি তো আরও 3 জন বাইরে রয়ে গেছে। এই সব মিলে আমি আশাবাদী পুলিশ যে কাজটা আগে করেছে
এখন এত সহজে সেটা পারবে বলে আমার কাছে মনে হচ্ছে গোলাম মর্তুজা কিন্তু আশাবাদী নন এখন না না না, পর্যন্ত। আশাবাদী নই তা নয়, আমি আশাবাদী, এটা পিন্টু ভাইয়ের সঙ্গে একদম পুরোপুরিভাবেই আমি একমত। আমি শুধু আমার আশঙ্কাটার কথা বলে রাখছি, এই জায়গাটিতে পুলিশ আশঙ্কাটা প্রকাশ করছি এই কারণে, যে পুলিশ তদন্ত করবে সেই পুলিশের উপরেও তো পুলিশ আছেন, তারা যেন সতর্ক থাকেন, গণমাধ্যম দৃষ্টি রাখবেন। পুলিশ অফিসার আমরা এখন তো আমাদের পুলিশ বাহিনী বলতে 10-15 বছর আগের যে পুলিশ অফিসারদের দেখতাম তার চেয়ে এখন আলাদা রকমের পুলিশ অফিসারদের দেখি। এখন পুলিশ অফিসার একজনকে নিয়ে যদি একটা কথা বলা হয়, সমালোচনা করা হয়, তারা কিন্তু এখন সামনে এসে কথা বলেন, জবাব দেন, তারা কিন্তু এটিকে একেবারে গোপন করে চুপচাপ থাকেন না। আমি বলছি তারা যেন সতর্ক দৃষ্টি রাখেন, সেই জায়গাটিতে আমার আশঙ্কা আছে অতীতের ঘটনাগুলোর কারণে, সেই জায়গাটা তারা যেন Pressure create করা, তারা যেন তার নজর একটা- রাখেন, আমি সেই জায়গার কথা বলছি। আর গণমাধ্যমের কথা যে কথাটি বলছেন, গণমাধ্যম একটু দেরিতে করেছে। গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যম তো পার্থক্য আছে, একটি জায়গাতে জবাবদিহিতা, দায়িত্ব, এডিটিং কোনো কিছু নাই, আরেকটি জায়গাতে তো আপনাকে দায়িত্ব নিয়ে কথা বলতে, আপনি কি একটা ওই কথা যে বলতে একটু হবে সময় তো দায়িত্ব লাগবেই। নিয়ে। সুতরাং সেই জায়গাটিতে আমার মনে হয় গণমাধ্যম এখন দায়িত্ব পালন করছে যথাযথভাবেই। কিছু কিছু গণমাধ্যমের ব্যাপারে যে অভিযোগ এসেছে, ভিকটিমের বাড়ির সামনে যাওয়ার, সেটা ঠিক কারা গেছেন কি করেছেন জানি না, কিন্তু অভিযোগটা এসেছে, যোগাযোগ আমরা এটা দেখেছি। এই জায়গাটিতে গণমাধ্যমের সতর্ক হওয়ার আরও ব্যাপার আছে। আরেকটি কথা বলে এই জায়গাতে শেষ করি, দুজন ভিকটিম সামনে এগিয়ে এসে আমাদের যে সামাজিক প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতার গায়ে আঘাত করেছেন। এখন আমাদের দায়িত্ব হবে, বিশেষ করে গণমাধ্যম, আমাদের দায়িত্ব হবে তা এই ভিকটিমদের সঙ্গে থাকা, পাশে থাকা, এবং আমাদের কারণে, আমি আবারও বলছি, আমাদের কারণে কোনোভাবে যেন তারা সামান্যতম নাজেহাল হওয়ার মতো, সামান্যতম সামাজিকভাবে হেয় হওয়ার মতো এমন কোনো ঘটনার অংশীদার যেন কোনোভাবে আমরা না হই। সেই জায়গাটিতে আমার বক্তব্য হচ্ছে, তাদের ছবি দেখানো তো বটেই, তাদের অডিও একেবারে পরিষ্কার করে স্বচ্ছভাবে তাদের মুখ দিয়ে শোনার ক্ষেত্রেও আমার এক ধরনের ব্যক্তিগত অবস্থান আছে, যে সেটি না করলে গণমাধ্যমের জন্য ভালো ব্যাপার বলে আমার কাছে মনে হয়। আমরা রাজশাহীতে যেতে চাই। জঙ্গি আস্তানায় অভিযান, 6 জন নিহত হয়েছে সেই ঘটনায়। এই প্রসঙ্গে কথা বলবো, রাজশাহী থেকে যুক্ত হবেন সহকর্মী রাশিদুল হক রুশো, এবং আমাদের সাথে আছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম আব্দুর রশিদ। আব্দুর রশিদ, আপনার কাছে আসবার আগে রাশিদুল হক রুশোর কাছে সবশেষ ঘটনার অগ্রগতি জেনে আসতে চাই। রাশিদুল হক, আপনি যেমনটা বলছিলেন যে অভিযান রাত বাড়ার সাথে সাথে স্থগিত করা হয়েছে, এই মুহূর্তে সেইখানে আর কোনো জঙ্গি কি আছে কিনা, পুলিশ কি ধারণা করছে, এবং যে 6 জন মারা যাওয়ার কথা আমরা বলছি তাদের লাশ কি সরিয়ে ফেলা হয়েছে? ফারজানুর পর প্রথমেই একটি কথা জানাতে চাই, সেটি হলো যে 6 জন আসলে জঙ্গি নয়, জঙ্গি 5 জন এবং একজন ফায়ার ব্রিগেডের কর্মী। হ্যাঁ, সেটি আসলে রাতে যখন পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয় আনুষ্ঠানিকভাবে, তখন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তিনি যে বিষয়টি জানান যে মরদেহগুলো এখন পর্যন্ত কিন্তু যেই বাড়িটিকে ঘিরে অভিযান, সেই বাড়ির আশেপাশে যে ধান ক্ষেত সেখানেই পড়ে আছে। যেহেতু বোমা নিষ্ক্রিয়কারী দল তারা আসতে কিছুটা দেরি করেছেন, যেহেতু তারা ঢাকা থেকে সড়ক পথে রাজশাহী এসেছেন, তাদের আসতে সন্ধ্যা হয়ে গেছে, এবং আজকে কিন্তু বিকেলের দিকে আবহাওয়াটিও খুব ভালো ছিল না, সে কারণে অন্ধকার হয়ে যাবার কারণে কিন্তু বোমা নিষ্ক্রিয় দল তারা আজকে কাজ আমরা শুরু জানি বা করতে বুঝতে পারছি। পারেনি। আমার একটা প্রশ্ন ছিল রূপা, সেই বিষয়টি যে আমরা জানি যে এই ধরনের জঙ্গি বিরোধী অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন যাচ্ছে, তখন বাড়তি সতর্কতার জন্য ফায়ার ব্রিগেডের কর্মীদেরকে সঙ্গে রাখছে, এটি তো খুব ভালো একটি ব্যাপার। কিন্তু পুলিশ থাকছে, ফায়ার ব্রিগেডের কর্মীরাও থাকছে, সেক্ষেত্রে জঙ্গিরা বের হয়ে এসে ফায়ার ব্রিগেডের একজন কর্মীকে কুপিয়ে হত্যা করে ফেললো। গণমাধ্যমের সংবাদে আমরা জানছি যে গুলি করেও তাদেরকে নিবৃত করা যায়নি। তার মানে কি, ফায়ার ব্রিগেডের ওই কর্মীটি কত দূরে ছিল? সে কি পুলিশের প্রোটেকশন এরিয়ার বাইরে ছিল? সেখান থেকে এসে তাকে আক্রমণ করলো, পুলিশ গুলি করেও প্রতিহত করতে পারলো না। বিষয়টা আপনারা এলাকায় গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেছেন কিনা, এই একই প্রশ্ন আমি জেনারেল রশিদের কাছ থেকেও জানতে চাইব পরবর্তীতে। জি, আসলে প্রশ্নটির উত্তর যদি দিতে চাই, যে যদি এই কথা বলতে হলে বাড়িটির একটু অবকাঠামোগত বর্ণনা দেওয়া দরকার। যে বাড়িটি ধান
বিস্তীর্ণ ধান ক্ষেত এবং মধ্যে একটি মাত্র বাড়ি। তো আসলে এই বাড়িটি এমন একটি জায়গায় অবস্থিত, ফায়ার সার্ভিস কর্মী ছিলেন, সেখানে পুলিশের সদস্যরা ছিলেন। পুলিশ চাইছিলেন যেহেতু বাড়িটি একেবারেই বাড়ির দেয়াল টিন এবং কাদামাটির প্রাচীর দিয়ে নির্মিত, তো ফায়ার সার্ভিসের কর্মীদের দ্বারা তারা চাইছিলেন যে প্রচণ্ড বেগে পানি সেই বাড়ির মধ্যে দিয়ে হয়তো মাটির দেয়ালটি ধসিয়ে ফেলার একটা প্রচেষ্টা ছিল। সেক্ষেত্রে ফায়ার সার্ভিস কর্মী একেবারে বাড়ির কাছে চলে গিয়েছিলেন এবং পুলিশের কাছ থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে পুলিশের আসলে তাদের কোনো ধারণা তারা করতে পারেনি যে এই ধরনের ঘটনা জঙ্গিরা ঘটিয়ে ফেলতে পারে, এবং সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এমনও কিছু তথ্য আমরা পেয়েছি সেগুলো হয়তো ক্যামেরার সামনে অনেকে বলেননি। অনেকে পুলিশ সদস্য বা পুলিশ কর্মকর্তা তারা যেটি বলছেন যে তারা হয়তো প্রথমে বারবার যখন আহ্বান জানিয়েছেন যে ভেতরে কেউ থাকলে বের হয়ে আসা, যখন আহ্বান জানিয়েছেন কোনো সাড়া পাননি, একসময় হয়তো তারা ভেবেই নিয়েছিলেন যে ভেতরে হয়তো কেউ নেই। তো সেখানে গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি যে বিষয়টি বলছেন যে বাড়ির পাশে একটি ছোট্ট কুড়ে রান্নাঘর আছে এবং সেইখান দিয়ে বের হওয়ার একটি প্রবেশ পথ আছে। যখন ফায়ার সার্ভিস কর্মী পানি ছিটাতে ছিটাতে যখন বাড়ির কাছে চলে যান তখন 5-6 জন জঙ্গি অতর্কিতভাবে বের হয়ে আসেন এবং সেটি একেবারে অনাকাঙ্ক্ষিত ছিল তাদের কাছে। পাশাপাশি যে বিষয়টি জঙ্গি তো অতর্কিতভাবে বের হয়ে আসতেই পারেন, হামলা তো সেটাই করবে। আমরা যদি সুনির্দিষ্ট করতে চাই জনাব রশিদ, আমাদের প্রস্তুতিটা কেন থাকলো না? কৌশলে জঙ্গিরা এগিয়ে ছিল, আমরা কি এরকম বলতে পারি যে তাদের কৌশল অনেকটা কাজে লেগেছে? আমি ওইভাবে চিন্তা করছি না, এটি তো কৌশল। আসবো রাশিদুল হক রুশো আপনার কাছে। কৌশলটা নিরাপত্তা বাহিনী কি ব্যবহার করবে সেটি হচ্ছে নিরাপত্তা বাহিনীর পেশাগত দক্ষতার উপর নির্ভর করে। আপনাকে বুঝতে হবে যখন সাধারণ পুলিশ যারা অত বেশি এইসব যুদ্ধের জন্য প্রস্তুত না, যখন কোনো গুলিগোলা শুরু হয় তখন তাদের ভেতরে যে প্রতিক্রিয়া, তারা এটা কিভাবে মোকাবেলা করবে সে ব্যাপারে একটা পারপ্লেক্সড অনুভূতি থাকে। সেই অনুভূতিটাই আমরা দেখেছি যে বিভিন্ন বাহিনীর ভেতরে যে এই যে রেসপন্সটা এটা ডিফারেন্ট হয়। সেই ডিফারেন্ট হওয়ার মূল কারণই হচ্ছে যে কোন গুলিটা তার গায়ে লাগবে এবং কোন গুলিটা তার গায়ে লাগবে না, সে কোথায় দাঁড়ালে সে ঝুঁকিতে যাচ্ছে, কোথায় দাঁড়ালে ঝুঁকিতে যাবে না, এই সব জ্ঞানগুলো যখন তার মাথার মধ্যে কাজ করে তখন সে অনেক কনফিডেন্টলি কাজ করতে পারে। এখানে যেমন একটা ইনোভেশনের কথা বলা হচ্ছে যে মাটির দেয়াল আছে, ফায়ার ব্রিগেডের পানি মেরে দেয়ালকে ধসিয়ে দেওয়া হবে, এই যে ইনোভেশনটা করার চেষ্টা করা হয়েছে এটি ভালো, ইনোভেশন ইজ অলওয়েজ গুড, বাট এই ইনোভেশনের ফলটা সম্পর্কে যদি আপনি তার সুদূর প্রতিক্রিয়াটা অনুধাবন করতে না পারেন তাহলে যুদ্ধের মাঠে ইনোভেশন ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা আবার ফিরবো মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রশিদ, বিরতির পর ফিরতে হচ্ছে, থাকুন আলোচনা। আছেন একাত্তর জার্নালে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রশিদের কাছে ছিলাম। আমরা যে জায়গাটিতে বুঝতে চাচ্ছিলাম এই যে জঙ্গিরা একেবারে প্রত্যন্ত এলাকায়, এবং আমরা জানি এইরকম একটি দূরের গ্রামীণ এলাকা যেখানে তারা বিচ্ছিন্নভাবে একটা জায়গা নির্বাচন করলো তাদের বসবাসের জন্য, এবং তারা নানান রকম প্রতিরোধের ব্যবস্থা রাখলো, তাদের কাছে ভেস্ট পর্যন্ত পৌঁছে গেল যেটি দিয়ে তারা আত্মঘাতী হামলা করলো। এটি আসলে কি ধরনের বার্তা আমাদেরকে দিচ্ছে আরেক দফা জনাব রশিদ? ধন্যবাদ। আমরা তো দেখছি যে জঙ্গিরা প্রথমে ঢাকা শহরে, ঢাকার উপকূলে, তারপর আমরা বাইরে দেখছি, এখন তাদেরকে আমরা দেখছি তারা অপ্রত্যন্ত অঞ্চলে তাদের পাওয়া যাচ্ছে। তার মানে হচ্ছে যে তারা যতই কঠোরতা দেখছে আইন শৃঙ্খলা বাহিনীর, তখন তারা সেটার বাইরে গিয়ে একটা সেফ এরিয়াতে থাকার চেষ্টা করছে এবং সেখান থেকে আস্তানা বানিয়ে সেখান থেকে বোমা টোমা তৈরি করে তারা বিভিন্ন শহরের ভিতরে ঢুকে আক্রমণের পরিকল্পনাটাই হচ্ছে এই কৌশলটাই এই ধরনের অবস্থান থেকে বেরিয়ে আসে। তো সেটি যখন তারা করছে তখন আমরা যে জিনিসটা দেখছি যে পুলিশও কিন্তু তাদেরকে শনাক্ত করতে পারছে আগের চেয়ে অনেক বেশি, তাদেরকে ঘিরতেও পারছে। কিন্তু আমরা পরপর কয়েকটি অপারেশন দেখলাম, সাকসেসফুল অপারেশন হলো, কিন্তু সেখানে আমাদের ক্যাজুয়ালিটি হলো পুলিশ বাহিনীর বা অন্য সিভিলিয়ানস বা অন্য বাহিনীর লোকরা। তো এটিকে আমরা কমাতে পারছি না। তা আমার মনে হয় যে এখানে একটু ফোকাসড হতে হবে, কৌশলটা, অপারেশনের কৌশলটাকে আরও বেশি কার্যকরী করতে হবে। রাজশাহীর এই গোদাগাড়ির অপারেশনের ছবিটা আমি পার্টলি দেখেছি, সেটি দেখে আমার কাছে মনে হচ্ছে যে এখানে
কমান্ড কন্ট্রোল অ্যান্ড একটু ক্যাওটিক কন্ডিশন ছিল, তো সেটি থেকে বেরিয়ে আসতে হবে। এখানে আমি একটা যদি যোগ করি কিছুটা হবে সেই বক্তব্যটি, যে জঙ্গিরা প্রথমে শহরে তারপরে আস্তে আস্তে গ্রামে ছড়িয়ে পড়েছে এরকমের কথা অনেকেই বলছেন, জেনারেল রশিদ বললেন, কিন্তু একজন সংবাদকর্মী হিসেবে দীর্ঘদিনের, জানি না পিন্টু ভাই একমত হবেন কিনা, দীর্ঘদিনের অভিজ্ঞতায় যেটা দেখেছি, জঙ্গিরা আসলে শহর বা গ্রাম আলাদা করে কখনোই কোনোভাবে বাছাই করেনি। জঙ্গিরা, আজকে আমরা জঙ্গিদের যে বিস্তৃত অঞ্চলে দেখছি, জঙ্গিদের অবস্থান অল্প থাকুক বেশি থাকুক কম থাকুক এটা সবসময় এই রকমই ছিল। আমরা শনাক্ত করতে পারিনি দেখেই এরা কখনো কখনো অনেক বড় করে প্রভাব তৈরি করতে পেরেছে। শহরে আগে শনাক্ত করতে পেরেছি, গ্রামে পরে শনাক্ত করতে পেরেছি। শনাক্ত করার জায়গাগুলোতে এখনো আমাদের খুব বড় রকমের দুর্বলতা আছে। অভিযান, স্পেশালাইজড বাহিনী যখন অভিযান পরিচালনা করতে যাচ্ছে তখন সেই অভিযানটি আমরা সফল অভিযান দেখছি। যখনই সাধারণ পুলিশ, যার এই বিষয়ে স্পেশালাইজড ট্রেনিং নেই, তখন যে অভিযানটি পরিচালনা করতে যাচ্ছে তখন ফলটি আমরা রাজশাহীতে দেখলাম। নাকি ভবনেই জঙ্গিরা আস্তানা নিবে এবং ভবনকে ঘিরে রেখে অভিযান চালানো হবে, সেই জায়গায় আমরা দেখেন দক্ষতা এই অর্জন জায়গায় করেছি। আমি একটা জিনিসের ওই যে অভাব অনুভূত হচ্ছে, মুর্তজা যেটা বললেন বা রশিদ ভাইও, এই যে লোকাল পুলিশ দিয়ে যে অভিযানটা চালানো হলো, এটা একটা দুঃখজনক আজকে যে একজন ফায়ার ব্রিগেডের কর্মী মারা গেলেন। এটা মারা যাওয়াটা মানে এখানে কোনো ছিল না যে মারা যাওয়ার মতো সিচুয়েশন, এই যে ক্যাওটিক সিচুয়েশন যেটা বললেন, এটা হয়েছে যে এই ধরনের অভিযান, গত 15-16টা অভিযান আপনি অপারেশন থান্ডারবোল্ট থেকে যদি শুরু করেন, হ্যাঁ, যে প্রত্যেকটা অভিযানই আপনার অর্গানাইজড অভিযান ছিল। এর মধ্যে আপনার এই সিলেটে ডিলিংসে ভুল হয়েছে, আপনার বিস্ফোরণে আমাদের একজন র্যাবের অফিসার মারা গেলেন। আজকের যে অভিযানটা, এই অভিযানটা আমি যতদূর জানি 7 দিন আগে থেকেই আমাদের গোয়েন্দারা জানে যে ওখানে জঙ্গিরা আস্তানা গেড়েছে, এবং 7 দিন ধরে যখন জানেই, আমি চাইবো এই জায়গায় আমার ওই প্রশিক্ষিত বাহিনী গিয়েই, আমার তো বাহিনী আছে, সে চালাবে। এটা কেন সম্ভব হলো না? সেইটা হয়তো কত ইন্টেলিজেন্সের একটা ছিল যে খুব বড় কিছু অস্ত্রপাতি নাই, এটা মনে করেছে, বা লোকাল পুলিশ মনে করেছে আমরাই এই অভিযানটা চালাই। এই জায়গায় যে জিনিসটা দরকার, কোঅর্ডিনেশনের চেয়ে বড় দরকার, আপনি আজকে সেই রাজশাহীর গোদাগাড়ির ওখানে আছে, কালকে শুনবেন সেই বাঘাইছড়িতে। হ্যাঁ, ঢাকা থেকে আপনি সবসময় ইউনিট পাঠাবেন, সবসময় এটা সম্ভব না। এই জঙ্গিবাদ নিয়ে আমাদের থাকতে হবে, এটা অস্বীকার করার উপায় নেই। আরো অনেক দিন আমাদের জঙ্গিবাদের সঙ্গে বসবাস করতে হবে। সো এখন আপনার কাউন্টার টেরোরিজম ইউনিট শুধুমাত্র ঢাকায় বসে থাকবে, এটা আমার মনে ছড়িয়ে দেওয়া উচিত সারা দেশে। কিন্তু আমি আপনার সঙ্গে একটা জিনিস যোগ করি, কারণ আজকে যদি রাজশাহীর বাড়িতে একটা ঘটনা ঘটে এবং কাউন্টার টেরোরিজমের ইউনিটটি যদি বাই রোডে 6 ঘন্টা 8 ঘন্টা জার্নি করে আপনি সেখানে নিয়ে গিয়ে তাদেরকে অভিযান চালান, তারা যত দক্ষ হোক, শারীরিক সক্ষমতা যত থাকুক, মনে রাখতে হবে তারা কিন্তু মানুষ। এই জন্যই বোধহয় স্থানীয় পর্যায়ে ইউনিটকে ছড়িয়ে দেওয়ার, আমি এটার সাথে একমত হতে পারছি না। মেজর জেনারেল রশিদ, আমাদের একদম সময় শেষ। ব্যাপার হচ্ছে, আমি জানি সময় শেষ, যে আমরা সারা জায়গায় আমরা এই কাউন্টার টেরোরিজম ইউনিটকে ছড়িয়ে দেব, সেটি একটা এক্সপেন্সিভ অপশন। আমি বলবো আপনি উল্টাভাবে চিন্তা করেন, যে লোকাল পুলিশ মাস্ট বি ট্রেন্ড এনাফ টু হ্যান্ডেল such a small condition. সেটাও একটা পথ, সেটি হচ্ছে আরো ইকোনমিক পথ। আপনি যে কথা প্রপোজ করছেন, তাহলে বাংলাদেশের সব জায়গায় জঙ্গি ছড়িয়ে গেলে আমি কি সব জায়গায় স্পেশালাইজ ইউনিট রাখতে পারবো? আই এম শিওর দ্যাটস নট অনেক এ ধন্যবাদ পসিবল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রুশো, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ গোলাম মুর্তজা, জাহিদুল হাসান পিন্টু, আপনাদেরও। আগামীতে আবার দেখা হবে 71-এ। থাকুন 71। সূত্রেই তিনি এখানে অবস্থান করছিলেন এবং তাদের পরিকল্পনা ছিল, ইকবাল, আশা করব খুব দ্রুত এই বাড়ির মালিকের পরিচয় বিস্তারিত আপনি নিশ্চয়ই বের করবেন এবং সেই খবর আমাদের জানাবেন, কারণ সারা দেশের মানুষ, অসংখ্য মানুষ অনেক আবেগ নিয়ে যে ধর্ষক অভিযুক্তদের ধরবার জন্য আবেদন জানাচ্ছিল, দাবি জানাচ্ছিল, তাদের যিনি আশ্রয় দিলেন তার পরিচয় নিশ্চয়ই প্রকাশ হওয়াটা এই সময়ে খুব জরুরি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ইকবাল মাহমুদ। জ্যোতির্ময় বড়ুয়া, আপনার কাছে আসবো, বিশেষ করে আইন কি বলে যখন নানান বাস্তবতায় ধর্ষিত নারী একটি নির্ধারিত সময়ের পরে এই ধর্ষণের ঘটনা নিয়ে আদালতে হাজির হন, বিচার চান, তার জন্য কেমনতর আইন আছে? আপনার কাছে আসবো। তার আগে যেমনটা বলছিলাম যে নিঝুম মজুমদার অনলাইন অ্যাক্টিভিস্ট, যিনি এই ধর্ষিত নারীদের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, তাদের সেই ঘটনার তিনি বর্ণনা দিয়েছেন এবং কেন এই মাসখানেক সময় তাদের লাগলো এইরকম একটি
একটি বিষয় নিয়ে পুলিশের কাছে যেতে, সেই প্রসঙ্গেও তিনি ধারণা দিয়েছেন। নিজাম মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। আমরা কোনোভাবেই যে নির্মম ঘটনা ঘটেছে, যে নির্যাতনের ঘটনা ঘটেছে, যে ঘৃণিত ঘটনা ঘটেছে তার বর্ণনা শুনতে চাই না, কিন্তু আমাদের জন্য এটি খুব জরুরি যেখানে আপনি লিখেছেন এক একজন, বিশেষ করে যে 5 জনের কথা, তাদের ভূমিকা কি ছিল অত্যাচারের সময়, নির্যাতনের সময়, সেই সম্পর্কে জানতে চাই, এবং আপনার যে তথ্য সেটির সূত্র সম্পর্কে যদি আমাদের ধারণা দেন। জি, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? পরিষ্কার শোনা যাচ্ছে, আমরা আপনাকে পরিষ্কার দেখতেও পাচ্ছি। আচ্ছা, যেটা হচ্ছে আমি এখন আসলে বসে আছি, আমাদের একটা প্রোটেস্ট চলছিল এখানে আলতাবালি পার্কে। তো বেসিক্যালি আমি জানি না যে কতটুকু ঠিকভাবে আসছে ছবি। তো যেটা আমি এই পুরো ঘটনাটার পরে আমি একটা সূত্র থেকে এই এজাহারটি পাই, এই পুরো যেই মামলাটি হয়েছিল সেই এজাহারটি পাই। সেটা সূত্র ধরেই বেসিক্যালি আমি ভিকটিমদের সাথে যোগাযোগ করি, এবং তারা বেসিক্যালি বুঝতেই পারছেন যে আমি তো একবারই তাদের কাছে খুবই অপরিচিত। তারা সময় নিয়েছিল আমার সাথে যোগাযোগ করবার, এবং কয়েকটি সূত্রে তারা আমার সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে আমার সাথে যোগাযোগ করেছেন। তো সূত্রের যে প্রশ্নটি করেছেন এটা হচ্ছে আমার সূত্র, যে আমি একদম যিনি অভিযোগ করেছেন সেই অভিযোগকারিনীর সাথে আমি সরাসরি কথা বলেছি, এবং আজকে আমার সাথে আরেকজনের কথা হয়েছে যে ওই সময় যিনি ছিলেন আরেকটি মেয়ে, যিনি সেই সময় রেপড হননি কিন্তু তিনি সেখানে ছিলেন, ওই জায়গাতে ছিলেন সেই মেয়েটি, তার সাথেও আজকে আমার দীর্ঘ সময় কথা হয়েছে, আমি পুরো ব্যাপারটি সম্পর্কে জেনেছি তার কাছ থেকে। এবং মূল অভিযোগকারিনীর থেকে যে আমি তথ্য পেয়েছি সেটা আপনারা আমাকে ফেসবুকে যেটা লিখতে দেখেছেন সেটা আসলে আমি 60% লিখেছি, আমি 40% লিখতে পারিনি, কারণ একজন মানুষের পক্ষে সেই 40% পুরোটা 100% লেখা কোনোভাবেই সম্ভব না। সেখানে তাদের বর্ণনা অনুযায়ী যে এমন একজন বলছেন যে ভাইয়া পাকিস্তানি বাহিনী মনে হয় কিরকম, দরিদ্র কিনা, রাজনৈতিক কোনো শক্তি তার সঙ্গে আছে কিনা, নানান চিন্তা এর মধ্যে কাজ করে। আমরা যতই বলি আপনার যে আইনের চোখে সব সমান, এটা কাগজে কলমে, এটা ঠিক না। এই প্র্যাকটিসটা আমরা এখনো করতে পারিনি। তাই বলে এই যে আজ কদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো ঘুরছে, তার মধ্যে একটি ছবি হচ্ছে পিছনে পুলিশ কর্মকর্তাদের নাম ফলকযুক্ত 3 অভিযুক্ত ধর্ষকের সেলফির ছবি, যেটি থানা প্রাঙ্গণে, এবং ধর্ষণের ঘটনা প্রকাশের 2 দিন আগে এরকম ছবি তারা পোস্ট করেছে। এটি কেমন করে আসলে সম্ভব? ঘটনার স্পর্শকাতরতা না বুঝতে পারে পুলিশ, হয়তো ব্যক্তি মানুষ, দিন শেষে সময় লাগতে পারে, কিন্তু 3 জন অভিযুক্ত থানায় গিয়ে বোঝাই যাচ্ছে যে কোনো কর্মকর্তার কক্ষের ভেতরে এরকম সেলফি পর্যন্ত যাওয়াটা আসলে নিয়ন্ত্রণ করতে না পারে, এটা কোন পর্যায়ের মধ্যে পড়ে? না দেখেন, এই পিন্টু ভাই যে কথাগুলো বলেছে বা আপনি যেটা বলছেন তার সঙ্গে যোগ করতে যাওয়ার আগে আমি আমাদের পুলিশ কমিশনার সাহেবের বক্তব্যটা যদি একটু নজর দেই সেই দিকে। তিনি যেটা বলেছেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেছেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেছেন এমন পুলিশ আমাদের দরকার, কি তিনি এক ধরনের আক্ষেপ থেকে, ক্ষোভ থেকে কথাটি বলেছেন। তার প্রেক্ষিতে পুলিশ কমিশনার বলেছেন এই কথা বলে পুলিশকে এক ধরনের হেয় করা হয়েছে। আমিও মনে করি যে এই কথা পুলিশ আমাদের দরকার আছে, এরকমের কথা বলা উচিত, ভালোভাবে বলা উচিত। আমিও মনে করি, আমি কমিশনারের ওই বক্তব্যের সঙ্গে একমত। কিন্তু কমিশনার সাহেবের যে বক্তব্যটি ব্যাখ্যা বা তার নিজের বা পুলিশ বাহিনীরও ব্যাখ্যা করা দরকার, আত্মসমালোচনা করা দরকার, যে তারা যে কথাটি বলছেন মামলা করতে যখন আসলো তখন সত্যতা যাচাইয়ের জন্যে আমাদের একটু সময় লাগলো। এই যে আমাদের বলতে পুলিশের একটু সময় লাগলো, এটি হচ্ছে আমাদের পুলিশের এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে গেছে তার সবচেয়ে বড় দুর্বলতা এবং খুব দৃশ্যমান দুর্বলতা। এই দুর্বলতা প্রমাণ করে যে আমাদের প্রফেশনালিজমে, পুলিশ বাহিনীর প্রফেশনালিজমে খুব বড় রকমের ঘাটতি অন্তত এই ক্ষেত্রে পরিলক্ষিত হয়েছে। যোগ্যতা বা দক্ষতার কথা যদি বলেন, ওই যে বুঝে উঠতে পারা না পারার কথা যদি আপনি বলেন, সেটা এই ক্ষেত্রে খুব তীব্রভাবে দৃশ্যমান হয়েছে। সুনির্দিষ্ট করে কি বলবার সুযোগ আছে যে এটি কি কোনো ধরনের অসাবধানতা, বুঝে না উঠতে পারার এটা ব্যক্তিগত সীমাবদ্ধতা নয়, এটি পিন্টু ভাই যেটি বলেছেন বা আপনিও যেটি ইঙ্গিত করেছেন, এবং আপনি যে আসামিদের কথা বললেন তাদের যে থানায় যোগাযোগ বা পুলিশ বাহিনীর অনেকের সঙ্গেই তারা যেহেতু প্রভাবশালী মানুষ, ব্যবসা করেন, এই হিসাবে নানা কারণে তাদের যোগাযোগ আছে। সেই যোগাযোগের সূত্র ধরেই ওই যে থানার ওসির কথা, গুলশান থানার ওসির বক্তব্যটি খেয়াল করে দেখেন আপনি, 2 জন ছাত্রী তারা নির্যাতিত হয়েছে নিজেরা বলছেন।
তর্কের খাতিরে যদি ধরে নেই যে তারা অসত্য বলছেন, তারা কাউকে ব্ল্যাকমেইল করার জন্য বলছেন, যদি তর্কের জন্যও ধরে নেই, তবুও পুলিশের কাছে যখন দুজন নারী বলবেন যে আমি নির্যাতিত হয়েছি, তখন পুলিশের ওই কর্মকর্তা কোনোভাবেই প্রশ্ন করতে পারেন না। আমি শব্দগুলোর উচ্চারণ করছি না, কারণ ওই নারীদের জন্য, ওই ছাত্রীদের জন্য এই শব্দগুলো বা এই বাক্যগুলো খুব অসম্মানজনক, মানুষের জন্য অসম্মানজনক, কিন্তু যে ধরনের শব্দ তিনি উচ্চারণ করেছেন এটি একজন পুলিশ বাহিনীর সদস্য করতে পারেন না। এই যে প্রসঙ্গটি যে তাদের সময় লেগেছে মামলা করতে, পুলিশের কাছে যেতে, এখানে ওই অর্থবিত্ত একটা বড় ভূমিকা রেখেছে, এটা আমাদের স্বীকার করতে হবে। এবং আরো যে সূক্ষ্ম জায়গাগুলো আছে বা যে প্রশ্নটি উঠেছে যে কেমন করে তাহলে মাসখানেক পরের ধর্ষণের ঘটনা প্রমাণ করা সম্ভব, আইন কি বলে, সে প্রসঙ্গেও কিন্তু আমরা আজকে একটুখানি কথা বলতেই চাই এবং আমাদের সাথে আমরা চেষ্টা করছি একজন আইনজীবীকেও যুক্ত করতে। জ্যোতির্ময় বড়ুয়া আছেন আমাদের সাথে বাড়িধারা স্টুডিওতে। তবে ইকবাল মাহমুদের কাছ থেকে একটু ঘুরে আসতে চাই, সিলেট থেকে ইকবাল মাহমুদ আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ ইকবাল আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। এই যে গ্রেফতার প্রক্রিয়াটি, এটি কেমন ছিল এবং কোথায় অবস্থান করছিলেন, কার আশ্রয়ে ছিল এই দুই অভিযুক্ত ধর্ষক? রূপা, একটু পেছনের কথা একটু বলতে হয়, সেটি হচ্ছে গত দুদিন ধরেই কিন্তু পুলিশের কাছে নানানভাবে খবর ছিল যে সিলেটের বিভিন্ন সীমান্তকে ব্যবহার করে এই ধর্ষকরা দেশ থেকে পালিয়ে যাওয়ার একটি চেষ্টা করছে এবং সেই ধরনের একটি খবরের প্রেক্ষিতে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিলেটের সমস্ত যে সমস্ত বর্ডার রয়েছে সকল বর্ডারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এবং বিশেষ করে আপনি জানেন যে আপন জুয়েলার্সের মালিক যিনি, তার বাড়ি হচ্ছে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এবং তার শ্বশুর বাড়ি হচ্ছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। এবং এই দুইটি জায়গাকে কেন্দ্র করেই পুলিশের নজরদারি একটু বেশি ছিল, কারণ খবর ছিল যে এই দুইটি জায়গার কোনো একটি জায়গায় হয়তো বা সাফাত আহমেদ যিনি আপন জুয়েলার্সের মালিকের ছেলে, তিনি তার সহযোগীদেরকে নিয়ে এখানে আত্মগোপনের একটি চেষ্টা করতে পারেন। তো সে সমস্ত খবরের ভিত্তিতে পুলিশ সমস্ত জায়গায় নজরদারি বাড়িয়েছিল। আজকে রাত 9:15টার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় সকলেই চেনেন একটি বাড়ি, রশিদ ভিলা। সেই বাড়িটি একেবারে পাঠানটুলা মোড়ের কাছেই একটি বড় বাড়ি। সেই বাড়িতে সাফাত আহমেদ এবং তার সহযোগী সাদমান সাকিব এখানে অবস্থান করছেন, এই ধরনের একটি খবর পুলিশের কাছে যায় এবং ঢাকার যে ডিবি পুলিশের যে টিম তাদেরকে অনুসরণ করছিল, তারা এই খবরটি পেয়ে সিলেটের ডিবি পুলিশের সহযোগিতায় এই বাড়িটি ঘিরে ফেলে এবং অল্প কিছু সময়ের মধ্যেই তাদেরকে আটক করে ঢাকার পথে রওনা হন। এই বাড়ির মালিকের সাথে সাদমান সাফাদের সম্পর্ক কি? এখনো পর্যন্ত আসলে এই বাড়ির মালিকের নাম কিংবা বাড়ির মালিকের সঙ্গে সম্পর্ক খুব স্পষ্ট করে আমরা বলতে পারছি না, সে সমস্ত বিষয় জানা যায়নি। কিন্তু সাদমান সাফাত আহমেদ অর্থাৎ আপন জুয়েলার্সের মালিকের ছেলে, তার একজন নিকটাত্মীয়ের বাড়ি এটি কনফার্ম হওয়া গেছে। অর্থাৎ সিলেটের মেট্রোপলিটন পুলিশের যিনি উপকমিশনার জেদান আল মুসা, তিনি মুখপাত্র, তিনি আমাদেরকে বলেছেন যে সাফাত আহমেদের একজন নিকটাত্মীয়ের বাসা হচ্ছে এটি এবং সেই নিকটাত্মীয়তা মানে অত্যাচার করেনি তাদের উপরে, তারা শুধু পা ধরে রেখেছিল একটা পর্যায়ে। তারা শুধু বলেছিল যে আমাদেরকে জাস্ট এবার মাফ করে দেন। তারা তারপরও তাদেরকে ক্রমাগতভাবে লাথি দিচ্ছিল, তারা ক্রমাগতভাবে হিংস্র হয়ে উঠছিল এবং যখনই এটা বলা হচ্ছিল, যখনই তাদেরকে মাফ চাওয়ার কথা বলা হচ্ছিল, তখন আপনার যে গানম্যানটি আছে তাকে বারবার সাফাত ডাকছিল যে আমার গানম্যান কোথায়, গানম্যান কোথায়, শুধু এইটাই বলছিল আমার গানম্যান কোথায়। এবং সে কথায় কথায় শুধু একটিই বলছিল যে বাংলাদেশের সব স্বর্ণ কোথায় যায়, মানে এয়ারপোর্ট থেকে স্বর্ণ চোরাচালান হয়ে কোথায় যায়, এটি তাদেরকে বলছিল যে বুঝতে হবে যে কার পাওয়ারের জন্য এই স্বর্ণগুলা কোথায় যায়, কোথায় গিয়ে, এবং সেই পাওয়ার যে তাদের আছে। এবং সে এটাও বলছিল যে 20 মামলার আসামি আমি, বারবার সে উঠে বলছিল ওই মেয়েদেরকে 20 মামলার আসামি। যখনই সে কথা বলছিল তখন সে ভায়োলেন্ট হয়ে এটা ওইটা ছুঁড়ে মারছিল। ওইখানে ধরা যাক যে একটা পানির বোতল আছে সেটা ছুঁড়ে মারছিল, লাথি দিচ্ছিল, এরকম একটা সিচুয়েশন। এবং বুঝতেই পারছেন যে এই মেয়েগুলো আসলে কখনো বুঝতে পারেনি যে এই ধরনের ট্র্যাপে তারা পড়বে, কারণ যেহেতু নাইম আশরাফ ছেলেটা ইভেন্ট ম্যানেজমেন্ট করে, তাদেরকে বলা হয়েছিল সেখানে অনেক বড় বড় স্টাররা আসবে, যেমন সাকিব আল হাসান আসবে, এই ধরনের একটা কথা বলা হয়েছিল। বুঝতেই পারছেন তারা টিনেজ মেয়েরা, তারা ভেবেছিল যে বেসিক্যালি যে সব স্টাররা আসবে, ওখানে যাবে, এই ধরনের ইচ্ছা। কেন খুব বোঝা যাচ্ছে যে অনেক বেশি হচ্ছে ভায়োলেন্ট ছিল ধর্ষকরা এবং তাদের মধ্যে অনেক ক্রোধ ছিল, এটির কারণ কি? এবং এই কথাটি বলাও খুব জরুরি যে অনেক সময়
অনেকে খুব অজান্তে সাবধানতার অভাবে বা না জানবার কারণে আমরা নানান রকম ফাঁদে পা দিই। বিশেষ করে যেরকম মেয়েদের কথা আপনি বলছিলেন, কম বয়সী মেয়েরা, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েরা, এবং যাদের বিশেষ করে মিডিয়াতে আসবার নানান আকাঙ্ক্ষা থাকে তারা। এটি নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ তথ্য যে সাবধানতার জায়গাটা কেমন হতে পারে, কি ধরনের সতর্কতা নিয়ে মেয়েদের পথ চলা উচিত। নিঝুম মজুমদার, আবার ফিরবো আপনার কাছে, ফিরবো সকলের কাছে বিরতির পর। দুই তরুণী ধর্ষণের আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিব সিলেটে গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায়। আদালতে 3.5 ঘন্টা জবানবন্দি দিলেন বনানীতে ধর্ষণের শিকার 2 শিক্ষার্থী। জঙ্গি আস্তানায় অভিযানের সময় রাজশাহীর গোদাগাড়িতে ফায়ার সার্ভিসের 1 কর্মী ও 5 জঙ্গি নিহত। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নিষেধাজ্ঞা উচ্চ আদালতের। আজ দুপুরে ডাবলিনে ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। শুরুতেই জানিয়ে দিয়েছিলাম সিলেটে অভিযুক্ত 2 ধর্ষক গ্রেপ্তার হয়েছে, সাদমান এবং সাফাত, তাদেরকে ঢাকায় আনা হচ্ছে। রাজধানীর বনানীতে ধর্ষণ মামলার 2 আসামি, প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ এবং তার সাথে থাকা আরেক অভিযুক্ত ধর্ষক সাদমান সাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেট থেকে তাদের ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছে পুলিশের পক্ষ থেকে। এই খবর তো আছেই, এবং জঙ্গি বিরোধী অভিযান আজও চলেছে রাজশাহীতে। মারা গেছেন ফায়ার ব্রিগেডের 1 কর্মী। সেই সব খবর নিয়ে আজ মূলত কথা বলবো 71 জার্নালে। আপনাকে সকলকে এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন খবর নিয়ে অনুষ্ঠানে কথা বলি, বিস্তারিত এই অনুষ্ঠানের বর্ণনা দিব না আজকে, কারণ অনেকগুলো খবর নিয়ে অনেকগুলো মানুষের সাথে কথা বলতে চাই। জানি আপনারাও সেই আলোচনা শুনবার দেখবার অপেক্ষায় আছেন। আজ আমাদের সাথে জার্নালের টেবিলের মধ্যে যুক্ত হয়েছেন ডিবিসি নিউজের সম্পাদক জাহিদুল হাসান পিন্টু এবং সাপ্তাহিক সম্পাদক গোলাম মুর্তজা। আমি ফারজানা রূপা আছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে যুক্ত হবেন শুরুতেই সিলেট থেকে সহকর্মী ইকবাল মাহমুদ। সিলেটেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত 2 ধর্ষক সাফাত আহমেদ এবং সাদমান সাকিবকে। সেখানে গ্রেপ্তারের বিস্তারিত জানবো এবং নিশ্চয়ই খোঁজ নেবার চেষ্টা করব বাকি 3 অভিযুক্ত আসামির কি অবস্থান, সে সম্পর্কে পুলিশের কোনো ধারণা মিলেছে কিনা। এরই মধ্যে আরও আমাদের সাথে যুক্ত হবেন এই খবর নিয়ে আলোচনায় বনানীর রেন্ট্রি হোটেলে নির্যাতিত ছাত্রী, তাদের যে লড়াই শুরু হয়েছে সেই লড়াইয়ের একটি অর্জন আজকে নিশ্চয়ই মিলল, সেই প্রসঙ্গেই তার সাথে কথা বলবো আমরা। আমাদের সাথে যুক্ত হবেন লন্ডন থেকে স্কাইপিতে নিঝুম মজুমদার, অনলাইন অ্যাক্টিভিস্ট, যিনি এই নির্যাতিত ছাত্রীদের, যারা বলছেন ধর্ষিত হয়েছেন, তাদের বক্তব্য এবং বর্ণনা বিস্তারিত ফেসবুকে তিনি স্ট্যাটাস হিসেবে দিয়েছেন। সেই সূত্রে নিঝুম মজুমদারের সাথে আমাদের আলোচনা শুরুতেই। ইকবাল মাহমুদের কাছে যাওয়ার আগে জাহিদুল হাসান, এই যে গ্রেপ্তার বলা হচ্ছিল তারা সিলেটেই আছে, পুলিশের সময় লাগলো, এই সময় লাগা নিয়ে অনেকের নানান রকম ক্ষোভ হয়েছে, যদিও দিন শেষে আজ অভিনন্দনের বন্যায় ভাসছে আমাদের পুলিশ বিভাগ। এই সময় লাগার যৌক্তিকতা আছে কিনা আদৌ? না, সেটা আপনার অযৌক্তিক যে তাও না। ধরেন প্রথমত পুলিশের বিরুদ্ধে যে সমালোচনাটা হয়েছে, যেহেতু এই সেনসিটিভিটিটা বুঝতে পারেনি, অথবা বুঝলেও না বুঝার ভান ধরেছে, মামলাটা টাইমলি নেয়নি, সেই সমালোচনাটা তো যৌক্তিক ছিল। কিন্তু এরপর থেকে আপনার গণমাধ্যম বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, সবার যে একটা প্রেশার, এই প্রেশারটা তো ফিল করেছে। হ্যাঁ, স্বেচ্ছায় যে হয়েছে তা নাই, প্রেশারটা ফিল করেই পুলিশ আপনার। তার মানে কি বিষয়টা এরকম যে পুলিশকে মামলার গুরুত্ব বোঝাতে হলে, ঘটনার স্পর্শকাতরতা বোঝাতে হলে কোনো সময় সেটা বোঝাতে হয়, কোনো সময় সেটা বোঝাতে হয়। এই দেশে তো আপনার সবকিছুই যে আপনি মামলা করলেন, আরামে মামলা নিল, তদন্ত হবে, অ্যারেস্ট হবে, এই নর্মাল প্রক্রিয়া তো সবকিছু চলে না। এইগুলো চলে অনেক সময় আপনার বাদীকে, আসামিকে, বাদীর পক্ষে কে আছে, অর্থবিদ